প্রথম চ্যাপ্টার তো আমাদের শেষ হয়েছে। এখন আমাদের সেকেন্ড চ্যাপ্টার, এটা অনেক বড় একটা চ্যাপ্টার। হ্যাঁ, প্রায় 70 70 পেজের উপরে আর কি এটা। এখানে অনেক অঙ্ক দেয়া, ঠিক আছে। তো যেহেতু অ্যাকাউন্টিং একটা নতুন সাবজেক্ট এবং এটা আসলে আমাদের আগে এটা কোনো হ্যান্ডনোট তৈরি করা ছিল না। তো আমরা তো হ্যান্ডনোট গুলো তৈরি করি আসলে আপনাদের উপযোগী করে কিভাবে করব, অনেক ডেলিবারেটলি বা প্ল্যান করে এগুলো তৈরি করি। এই কারণে দেখা যায় যে একটু সময় লাগে, ঠিক আছে। কারণ কপি পেস্ট করে বই থেকে এগুলো করলে তো ওখানে আপনাদের মানে তাহলে বই পড়ানো যায়, ঠিক আছে। আচ্ছা, আমরা তাহলে সেকেন্ড চ্যাপ্টারটা দেখি, প্রসেসিং এন্ড রেকর্ডিং অফ অ্যাকাউন্টিং, ঠিক আছে। ওকে, আমরা এর আগে বলেছিলাম যে ট্রানজ্যাকশন বা লেনদেনটা কি, লেনদেন। ট্রানজ্যাকশন কি জিনিস বলেন তো? লেনদেন আমরা বলেছিলাম ঘটনা এবং লেনদেন দুইটা আলাদা জিনিস। তাহলে ঘটনার মধ্যে সব কিছুই তো একটা ঘটনা, কিন্তু এর মধ্যে লেনদেন কোনগুলো বলেন? একজন আপনি একটু শেয়ার করেন, আপনার বললে কি সবাই একটু শিখতে পারবেন। যেগুলো আর্থিক অবস্থার পরিবর্তন হয়। আর্থিক অবস্থার পরিবর্তন হয়, আরেকটা আরেকটা পয়েন্ট। আর একটা হচ্ছে অবশ্যই দুটো পক্ষ থাকতে হবে। দুইটা পক্ষ, দুইটা পক্ষ, হ্যাঁ দুইটা পক্ষ তো অবশ্যই থাকবে। আর আহ না, অনেক সময় এবং একটা পক্ষ থাকে, কিন্তু পক্ষ একটাও থাকতে পারে। দুইটা আচ্ছা আচ্ছা। পক্ষ যে থাকবে তা নয়, একটা পক্ষ থাকতে পারে। এটা কি টাকা দ্বারা মূল্যায়ন করার মতো হতে হবে না? জি জি। মেজারেবিলিটি ইন টার্মস অফ মানি, যেহেতু আপনি অ্যাকাউন্টিং টাকা ছাড়া করতে পারবেন। আর্থিক লেনদেন গুলোই তো লিপিবদ্ধ করি আমরা, তাই না? অনার্থিক লেনদেন তো এখানে আসবে না, তাই না? তাহলে ভাই কোন দুইটা আসলো এখানে? হ্যাঁ, কোন দুইটা আসলো মানে 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 চেঞ্জ ইন ফিনান্সিয়াল পজিশন। চেঞ্জেস ইন ফিনান্সিয়াল পজিশন, আমার আর্থিক অবস্থার পরিবর্তন হবে। মেজারেবিলিটি ইন টার্মস অফ মানি, এবং একটা হচ্ছে টাকা দিয়ে এইটাকে আপনার মূল্যায়ন করার মতো হইতে হবে, ঠিক আছে। ধরেন কারো একজন রিলেটিভ মারা গেল, এটা তো আর্থিক লেনদেন না, ঠিক আছে। কিন্তু ধরেন একজনের রিলেটিভ মারা গেল, তার কাছ থেকে আপনি আপনি টাকা পান, তাহলে একটা আনসার্টেনটি সৃষ্টি হবে না? ব্যাড ডেট হবে না এখানে ফিউচারে? মানে টাকা পাই আমি। টাকা হ্যাঁ হ্যাঁ। পান আপনি, ঠিক আছে। তাহলে ওটা কি মিজারেবিলিটি ইন টার্মস অফ মানি হবে? ইন টার্মস অফ মানে কেন, ও মরছে, এখন টাকাটা কে দিবে? ফিউচারে একটা রিস্ক অ্যারাইজ হবে, তাই না? আপনি ওই যে আমরা রক্ষণশীলতার নীতিতে পড়ছিলাম না, যে সম্ভাব্য ক্ষতিকে আপনি ক্ষতি হিসাবে রিকগনাইজ করবেন, ঠিক আছে। সো জি। এটার জন্য আপনাকে প্রভিশন রাখতে হবে, ঠিক আছে। সো আমাদের ট্রানজেকশন হচ্ছে কি, যে আমরা ট্রানজেকশন বলবো সেই সমস্ত ইভেন্ট, হ্যাঁ সেই সমস্ত ইভেন্ট বা অ্যাক্টিভিটিস গুলোতে যেখানে কি হবে, আমাদের ফাইন্যান্সিয়াল পজিশন চেঞ্জ হবে, ঠিক আছে। এটা হচ্ছে ট্রানজেকশন। সুতরাং ট্রানজেকশন হওয়ার জন্য আমাদের দুইটা কন্ডিশন, একটা হচ্ছে চেঞ্জেস ইন ফাইন্যান্সিয়াল পজিশন, আমার অর্থনৈতিক অবস্থার পরিবর্তন হবে। অর্থনৈতিক অবস্থা মানে হচ্ছে আমার অ্যাসেট, লাইবিলিটি, হ্যাঁ, ওনার সিকিউরিটি, ইনকাম, রেভিনিউ, এক্সপেন্স, এই সমস্ত হিসাবগুলোতে এগুলোই তো হয়, তাই না? এর চেয়ে বেশি কি হয় বলেন? মানুষের কার কিছু হয়? না। মানে মানুষের কি কি থাকে? অ্যাসেটস থাকে, মানুষ বা একটা ব্যবসা প্রতিষ্ঠানের অ্যাসেটস থাকে, লাইবিলিটিস থাকে, তারপরে কি থাকে, ইকুইটি থাকে, ইকুইটি থাকে, রেভিনিউ থাকে, আর ইকুইটিটা ভাই এখানে কি এক্সপেন্স। মানে ইকুইটিটা কি ভাই? ইকুইটি হচ্ছে ব্যবসার অ্যাসেটের উপরে মালিকের যেই ক্লেম বা ইনভেস্টমেন্ট। মালিকের অংশ যেটা, মালিকের ইনভেস্টমেন্ট যেটা, সেটা হচ্ছে ইকুইটি, ঠিক আছে। এই যে টোটাল অ্যাসেট,
এই অ্যাসেটের মধ্যে টোটাল অ্যাসেট 10,000 টাকা। তো এইখানে পুরো টাকায় যদি আপনি ফান্ডিং করেন ব্যবসায়, তাহলে অ্যাসেট সমান সমান ইকুইটি সমান হবে, ঠিক আছে? অ্যাসেট সমান সমান কি হবে? ইকুইটি, তাই না? ইকুইটি মানে জি। এই ব্যবসাটা পুরো মালিকের মালিকানা সত্ত্ব দিয়ে, মানে জিরো ডেট দিয়ে, জিরো লাইবিলিটি দিয়ে এই ব্যবসাটা করা হয়েছে, ঠিক আছে? ফর্ম করা হয়েছে। আর যদি আপনি 1,000 টাকার মধ্যে 700 টাকা মালিক ইনভেস্ট করেছে, আর 300 টাকা বাইরে থেকে লোন নিয়েছে, তাহলে আপনার অ্যাসেট হচ্ছে টোটাল 1,000। টোটাল 1,000 হচ্ছে অ্যাসেট, মালিকের ইকুইটি হচ্ছে 700 প্লাস, আর লাইবিলিটি হচ্ছে 300, ঠিক আছে? তো এইভাবে আর কি। সো আমার অ্যাসেট, লাইবিলিটি, ইকুইটি, রেভিনিউ, ইনকাম, এক্সপেন্স, এই সমস্ত জায়গায় অ্যাটলিস্ট আমার কি হবে, ইম্প্যাক্ট করবে। এটাকে বলা হয় আপনার চেঞ্জেস ইন ফাইন্যান্সিয়াল পজিশন, ঠিক আছে? ক্লিয়ার? পারবেন তো পরীক্ষা নাকি? শিখেন, শিখে লিখবেন, মুখস্থ করবেন না। হোয়াট ইজ ডাবল এন্ট্রি অ্যাকাউন্টিং সিস্টেম? হোয়াট ইজ দ্য পারপাস এন্ড ফিচার্স অফ ডাবল এন্ট্রি সিস্টেম? আপনারা যখন কোনো এই যে এসএমই তে কেউ আছেন আপনাদের এখানে কেউ? এসএমই লেন্ডিং এর সাথে রিলেটেড কেউ আছেন? নাই না, এসএমই লোনের সাথে কেউ রিলেটেড নাই। এসিমিতে এসএমই, ছিলাম ভাইয়া। বলেন। আচ্ছা, ছিলাম, এখন ব্রাঞ্চ আসছে। ওই তো যতই আগে থাকেন ছিলেন তো, তাই না? জি জি জি। এসএমই তে ছোট ছোট ব্যবসাগুলো, হ্যাঁ, এই জি। ব্যবসাগুলোর আমরা যখন লোন দিতে যাব, তখন ব্যবসাগুলোর কাছ থেকে কি নেই? তাদের ওই যে হিসাবের খাতাগুলো নেই না আমরা, সেলের খাতা নেই, তারপর হচ্ছে বাকির খাতা নেই, অ্যাকাউন্ট, হুম। হ্যাঁ, এগুলো নেই, তাই না? হ্যাঁ, প্রথমে হচ্ছে সেলস নেই 1 বছর। হুম। 1 বছর সেলস, তারপর হচ্ছে যে রিসিভেবল, পেয়েবল, হ্যাঁ, স্টক। এগুলো হুম। এগুলো নিচ্ছি, দেখবেন আপনি। তারা কি করে? তারা একটু হিসাবটা অন্যরকম করে করে। কিভাবে করে? যদি বিক্রি হয়, পণ্য যদি বিক্রি হয়, সে করে কি, ওই ক্যাশের জায়গায় লেখে ক্যাশ। ক্যাশ, ক্যাশ মানে পাইছে আর কি, ক্যাশ রিসিট, ক্যাশ কালেকশন, ঠিক আছে? ক্যাশ কালেকশন হিসাবে ধরো যে 3,000 টাকা পায়, এটা লেখে। আর যদি পরিশোধ করে, তখন লেখে ক্যাশ মাইনাস দিয়ে 2,000 টাকা, এইভাবে লেখে, ঠিক আছে? এইভাবে একটা, প্রথমে হিসাবটা লেখে, টোটাল বিক্রিটা লেখে, তারপরে যেটা ক্যাশ পায় সেটা নিচে লেখে। হ্যাঁ, ওইটা মাইনাস করে যেটা বাকি থাকে ওইটা লাস্টে হ্যাঁ, থাকে। রাইট, মাইনাস করে তারপর যেটা থাকে ওই ক্যাশ জমা খরচ এইভাবেই বেশি লেখে, দেখবেন। ক্যাশ হুম। জমা খরচ এইভাবে লেখে কিন্তু। তার হ্যাঁ মানে হ্যাঁ হচ্ছে দেখবেন ওরা কিন্তু সবসময় কি, মানে দেখবেন যে একটা সিঙ্গেল আইটেম দিয়ে কিন্তু লিখে, তাই না? মানে একটা সিঙ্গেল হিসাবের মাধ্যমে করে তারা। হ্যাঁ হ্যাঁ। একটা সিঙ্গেল হিসাব, আপনি যদি ওর কাছ থেকে হিসাব চান, ও বলবে এই যে আমার বিক্রির হিসাব। হ্যাঁ, বিক্রির হিসাবের মধ্যে দেখবেন ওরকম বিক্রি টিক্রি ওরকম লেখা থাকে না, লেখা থাকে নগদ জমা, নগদ পরিশোধ। লাস্টে দেখবেন যে একটা, মানে আমরা যখন সেলসটা নিতাম তখন টোটাল বিক্রি যেটা, আজকে ধরেন যে মালটা সে বিক্রি করছে ওই টোটাল অ্যামাউন্টটা নিতাম, যেটা টোটাল ক্যাশ অ্যামাউন্টটা, পাইছে। তাই না? হ্যাঁ ওইখানে হ্যাঁ দেখবেন যে সে দেনা পাওনা এগুলা কিন্তু ওইখানে লেখে না যে আমি পাবো এত, হ্যাঁ। ওটার জন্য হ্যাঁ। ওরা আলাদা একটা খাতা মেনটেন করে, ইয়েস। ঠিক আছে? তো এই যে সিঙ্গেল এন্ট্রি, এগুলো হচ্ছে একটা হিসাব সে মেনটেন করে। তাহলে এটা তো ভাই সিঙ্গেল এন্ট্রি হলো, ডাবল এন্ট্রি কোনটা হলো? হ্যাঁ, এটা তো সিঙ্গেল এন্ট্রি হলো, ডাবল এন্ট্রি কোনটা? হ্যাঁ, আমি ওইটাই বলতেছি, এটা হচ্ছে সিঙ্গেল এন্ট্রি, মানে একবারে ক্যাশ জমা, ক্যাশ পরিশোধ, এরকম এইগুলো দিয়ে আর কি, ধরেন মানে নগদ জমা, নগদ পরিশোধ, হ্যাঁ। তো এইভাবে আর কি হিসাবগুলো করি আমরা। যেমন বেতন পাই, বেতন পাওয়ার পরে কি করি? আমরা লিখি, তাই না, যে ভাড়া এত, ঘর ভাড়া এত, তারপরে হচ্ছে আমার খাবারের খরচ এত, ঠিক আছে? তারপরে হচ্ছে আমার যাতায়াত ভাতা এত, ওকে, বাচ্চার টিউশন ফি এত, এইভাবে এভাবে দিই, তাই না, ব্যক্তিগত হিসাবগুলো। জি। এটা হচ্ছে, এটাকে বলা হয় সিঙ্গেল এন্ট্রি অ্যাকাউন্টিং সিস্টেম। মানে এখানে
কোনো আপনি একটা পক্ষ নিয়েই আপনি হিসাব করতেছেন, ঠিক আছে? একটা পক্ষ নিয়েই আপনি হিসাব করতেছেন, মানে আমি টাকা পাইছি, একবার বেতন পাইছি, এখান থেকে মাইনাস মাইনাস করে ইয়ে করতেছি। এটা হচ্ছে সিঙ্গেল এন্ট্রি অ্যাকাউন্টিং সিস্টেম, মানে একপাক্ষিক হিসাব। কিন্তু যখন আপনি এরকম দেখবেন যে ধরুন আমি ভাড়া পরিশোধ করছি, ঠিক আছে? আমি ভাড়া পরিশোধ করছি 200 টাকা। তাহলে আমি কি করি, আমার ওই যে স্যালারি যেটা আছে, স্যালারি থেকে আমি এই 200 টাকা মাইনাস করি, তাই না? একবারে হিসাব করে দিই। ওকে, এটা হচ্ছে সিঙ্গেল হিসাব। বাট বাট অ্যাকাউন্টিং, মানে অ্যাকাউন্টিং ইজ বেসড অন ডাবল এন্ট্রি অ্যাকাউন্টিং সিস্টেম, মানে আধুনিক হিসাব। অ্যাকাউন্টিংটা আপনার গ্যাপ এবং আইএফআরএস অনুযায়ী এটা হবে দ্বৈত হিসাব। দ্বৈত হিসাব মানে হচ্ছে আপনি শুধুমাত্র এক পক্ষের হিসাব আপনি লিখবেন, আপনার উভয় পক্ষের হিসাব আপনার অ্যাকাউন্টিং এ আপনি লিখবেন। ঠিক আছে? উভয় পক্ষটা কিভাবে, যেমন আপনি ভাড়া পরিশোধ করছেন 200 টাকা, আমার এখানে ভাড়া খরচ গেছে, ভাড়া এক্সপেন্স, রেন্ট এক্সপেন্স 200 টাকা, আর বিনিময়ে আমার হাতে যে ক্যাশ ছিল, এই ক্যাশ চলে গেল 200 টাকা। আমার খরচ হয়েছে 200, এবং এই 200 টাকা আমার খরচ, এই খরচের ফলে আমার অ্যাসেট এবং লাইবিলিটিতে কি পরিমাণ ইম্প্যাক্ট হয়েছে? ইম্প্যাক্ট হয়েছে আমার অ্যাসেট, আমার ক্যাশ কমে গেছে 200 টাকা। ঠিক আছে? মানে প্রত্যেকটা খরচের জন্য আপনার ব্যালেন্স শিটে কি থাকে আমরা বলেছিলাম? ব্যালেন্স শিটে ওই যে ইকুয়েশন যেটা এটা থাকে, ইকুয়েশন মানে আমার ইকুয়েশন যেটা থাকে, যে ইকুয়েশনে ছিল কি, অ্যাসেট সমান সমান লাইবিলিটি প্লাস ওনার ইকুইটি। ওভার সিকিউরিটি। ঠিক আছে? সো আমার প্রত্যেকটা খরচ হিসাব বা প্রত্যেকটা আমার ধরেন রেভিনিউ হিসাবের ফলে আমার এই যে এই ফাইন্যান্সিয়াল পজিশন বলতেই বোঝায় আমার অ্যাসেট লাইবিলিটি, বুঝছেন? ফাইন্যান্সিয়াল পজিশন বলতে বোঝায় আমার অ্যাসেট লাইবিলিটি এবং ওনার ফাইন্যান্সিয়াল ইকুইটি। পজিশন। আচ্ছা। হ্যাঁ, অ্যাসেট লাইবিলিটি ওনার ইকুইটি, ফাইন্যান্সিয়াল পজিশন। তো আমার কোন একটা ঘটনার ফলে আমার ফাইন্যান্সিয়াল পজিশনে কি ইম্প্যাক্ট হচ্ছে সেটা আমাকে ফাইন্ড আউট করতে হবে, বুঝছেন? তো এক্ষেত্রে আমার কি হচ্ছে, আমার রেন্ট এক্সপেন্স, তাই না? রেন্ট এক্সপেন্স 200 টাকা চলে গেল, 200 টাকা আমার এক্সপেন্স হলো, আর আমার ক্যাশ চলে গেল কত, 200 টাকা। ওকে, ক্যাশ চলে গেলে আমার এই যে কি, এখান থেকে আমার অ্যাসেট যেটা ছিল, আমার অ্যাসেটের মধ্যে কি কি ছিল মনে আছে? ক্যাশ ছিল, তারপরে ছিল ব্যাংক ব্যালেন্স ছিল, তারপরে ছিল ফার্নিচার, তারপরে ছিল মেশিনারিজ, ল্যান্ড এন্ড বিল্ডিং, তাই না? এগুলো ছিল না? জি। তাহলে আমার এই ক্যাশটা যে চলে গেল, এর ফলে আমার কোনটা এফেক্টেড হয়েছে? আমার যে ক্যাশ যেটা ছিল, আমার 10,000 টাকা ক্যাশ ছিল, এইখান থেকে আমি 200 টাকা আমার ভাড়ায় চলে গেছে। তাহলে আমার আছে কত এখন? আমার আছে 9,800 টাকা। ঠিক আছে? ওকে, ঠিক আছে। জি। তো এইভাবে যখন আমরা কি করি, কোন একটা ঘটনা বা লেনদেন, হ্যাঁ, কোন একটা ট্রানজেকশনের ফলে যখন আমরা কি করি যে, মানে দ্বৈত হিসাবে আমাদের এফেক্ট করে, বা ফাইন্যান্সিয়াল যে অ্যাকাউন্ট ইকুয়েশন আছে, সেই ইকুয়েশনে যখন আমার পরিবর্তন করে, তখন আমরা যদি সেইভাবে লিপিবদ্ধ করি ডেবিট ক্রেডিট অনুযায়ী, তাহলে সেটাকে বলা হবে আপনার ডাবল এন্ট্রি অ্যাকাউন্টিং সিস্টেম। আর যখন আমরা ডেবিট এবং ক্রেডিট দুইটা পক্ষ হিসাবে আমরা হিসাব মেনটেন করব না, আমরা শুধুমাত্র ব্যক্তিগত হিসাব এবং ক্যাশ হিসাব, ওই যে আমরা বললাম এসএমইর উদাহরণ দিলাম, শুধু ব্যক্তিগত হিসাব এবং ক্যাশ হিসাব, যে কোনো একটা একটা পক্ষকে আমরা আমাদের লেনদেনগুলো লিপিবদ্ধ করব, তাকে বলা সিঙ্গেল এন্ট্রি অ্যাকাউন্টিং সিস্টেম। আপনারা কি বুঝতে পারছেন বিষয়টা? দ্বৈত মানে মানে অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি, ওইভাবে দেখাতে হবে না ডেবিট ক্রেডিট দেখাতে হবে? ডেবিট এবং ক্রেডিট, দ্বৈত হিসাব ইফেক্ট। ঠিক আছে? আচ্ছা। দ্বৈত হিসাব ইফেক্ট দ্বৈত। মানে আমার একটা লেনদেনের ফলে দুইটা পক্ষতে যে হিসাব হয়, মানে এফেক্ট করে। যেমন হুম। দেখেন, আমি আপনার কাছ থেকে 200 টাকা ধার নিলাম, হ্যাঁ,
এখন আমি সিঙ্গেল এন্ট্রিতে কি করব? সিঙ্গেল এন্ট্রিতে আমি করব কি, আমি, আপনি মিজান ভাই, হ্যাঁ, আমি জি লিখে রাখবো 200 টাকা মিজান ভাই অ্যাকাউন্টস পেয়েবেল, ঠিক আছে? আমার জি অ্যাকাউন্টস পেয়েবেল মিজান ভাই 200 টাকা। জি। এটা হচ্ছে একপাক্ষিক হিসাব, আচ্ছা। ঠিক আছে? জি কিন্তু ভালো মতো বুঝবেন, মানে 100% মনোযোগ দিবেন অ্যাকাউন্টিং এ, যারা নন কমার্স ব্যাকগ্রাউন্ডের আছেন বিশেষ করে। জি 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 আমি কিন্তু অনেক প্রেসার পারি আপনাদেরকে বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য। জি ভাই। নাহলে এই এই লেভেলে এসে, এই আর এই মানে এই বয়সে এসে অ্যাকাউন্টিং নতুন একটা সাবজেক্ট শিখবেন, ঠিক আছে? এত সহজ না তো, বুঝছেন? বাট আমি ডেলিভারেটলি এই শিট গুলো তৈরি করি আপনাদের উপযোগী করে, যাতে নন কমার্স যারা আছে তারাও খুব ভালো মতো শিখতে পারে। আর আপনি যত কোচিং সেন্টারে যান দেখবেন এরকম এফোর্টস আমাদের মতো দিবে না, ঠিক আছে? আমরা তো বুস্টিং করি না, বুঝছেন? আমরা ওরকম ব্যবসায়ী না তো যে বুস্টিং করে করে একাকার করে ফেলো। ওরকম সময় নেই আমাদের, বুঝতে পারছেন? আমরা হচ্ছে একটা শখের বসে করি এটা, আমাদের ভালো লাগে, বুঝছেন? এই জন্য করি। আর আমরা অনেক পরিশ্রম করি। অনেক সময় দেখবেন যে টাকা আগে নেওয়ার পরে মানুষ কিন্তু পরিশ্রম দেয় না বেশিরভাগ ক্ষেত্রে, জি কিন্তু আবার টাকা আগে নিয়ে নি, কিন্তু দেখে আমাদের পরিশ্রম কিন্তু বিন্দু মাত্রই পাবেন না। আমাদের জি। এইটা নিয়ে 8 নাম্বার ব্যাচ চলতেছে, 8 নাম্বার। 8 নম্বর হ্যাঁ। অলরেডি 7টা ব্যাচ। দেখেন এখানে পুরাতন আমাদের কিন্তু খুব কম সংখ্যক, নাই বলতেই চলে। কেউ আছেন আমাদের গত বছরে মনে হয় যে এই যে শ্যামলী আপা আছে, উনি পরীক্ষা দেয় নাই। বাকি আমিও আমিও পরীক্ষা দিইনি। হ্যাঁ, যারা আছে পরীক্ষা দেয় নাই বা যারা পরীক্ষা দিছে তারা কিন্তু ম্যাক্সিমামই কিন্তু পাশ করে এখন সেকেন্ড পার্ট করতেছে। এবং আমি, আপনাদের কাছে আবার চেক করছে? হ্যাঁ, আমাদের কাছে করতেছে, আচ্ছা। ঠিক আছে? সো ওই যে আমি বললাম যে আপনার কাছ থেকে আমি 200 টাকা ধার নিছি, তো আমি হ্যাঁ, সিঙ্গেল এন্ট্রি অ্যাকাউন্ট সিস্টেমে কি করবো, আমি আপনার নাম দিয়ে পাওনাদার হিসাবে 200 টাকা লিখে রাখবো। অ্যাকাউন্ট বাট, পেয়েবল। হ্যাঁ, বাট আমি যখন ডাবল এন্ট্রি সিস্টেমে যাব, যেটা আধুনিক সিস্টেম, ঠিক আছে, তখন আমি কি করব? আচ্ছা, আপনার কাছ থেকে আমি টাকা ধার নিছি, আমার কাছে কি আসছে বলেন তো? ক্যাশ আসছে। ক্যাশ আসছে, তাহলে আমি লিখবো ক্যাশ, যা আসে তা ডেবিট, আমরা এগুলো বলবো। আর এই ক্যাশটা তো আমি আয়ও করি নাই, আমি টোকাইও পাই নাই, তাই না? এই টাকাটা কে দিছে? আপনি দিছেন না? হুম। নিজান ভাই, আপনি দিছেন না এই টাকাটা? কি ব্যাপার, জি উনি ধার দিয়েছে। নাই নাকি? আচ্ছা, উনি টাকা দিছে তাই না? তাহলে জি ভাই। ওনাকে ওনাকে পরে এই টাকাটা ফেরত দিতে হবে না আমার? হবে। তাহলে ওই মিজান ভাই হিসাব কি? মিজান ভাই পেয়েবল। মানে অ্যাকাউন্টস পেয়েবেল মিজান ভাই, ক্রেডিট, মানে ওই যে 200 টাকা আমি আমার নগদ আসছে, পরে পরিশোধ করবে, এটা আমার দায়। এই হ্যাঁ, 200, সেটা ক্রেডিট। মানে ডেবিট ক্রেডিট সমান হবে, ঠিক আছে? মানে ডাবল এন্ট্রি সিস্টেম হচ্ছে আপনি, ডেবিট। হ্যাঁ, আপনার ডেবিট ক্রেডিট সমান আইটেম হবে, এবং প্রত্যেকটা লেনদেন লিস্ট দুইটা পক্ষকে এফেক্ট করবে। হ্যাঁ, কিন্তু ভাই আমি একটু ডাবল মাঝখানে ডাবল মিস করছিলাম ভাইয়া। মানে আপনি তো 200 টাকা ধার নিয়েছেন, তাহলে ক্যাশটা ডেবিট হবে কেন ভাইয়া? ক্যাশ আপনার কাছে ক্রেডিট হবে, অ্যাকাউন্ট পেয়েবল ডেবিট হবে না নাকি? অ্যাকাউন্টস পেয়েবল যা আসে, ক্যাশ তো আমি পাইছি আপনার কাছ থেকে, আমার অ্যাসেট বাড়ছে না? নগদ হ্যাঁ, টাকা পাইছি, আমি ক্যাশ নগদ পাইছি। টাকা পাইছি, আমি বুঝাচ্ছি আপনাদের কেন এটা, আমি জাস্ট একটু ঠিক রাখেন, আমি তো নগদ টাকা পাইছি, আমার তাহলে তো অ্যাসেট বেড়ে আপনার গেছে। ক্রেডিট হলো না? না, ক্রেডিট হলো না, ক্রেডিট হবেন আপনি, কারণ আমি এটা আপনাদেরকে কারণ বুঝাচ্ছি, যেহেতু পেস লাগাই ফেলছেন। একটু সামনে যাই, হ্যাঁ। আচ্ছা, দেখেন, অ্যাকাউন্টিং ইকুয়েশনে, ঠিক আছে, অ্যাকাউন্টিং ইকুয়েশনে টোটাল 5 ক্যাটাগরিজ অফ অ্যাকাউন্ট আছে, মানে আমাদের আমরা যে অ্যাকাউন্টিং করব এখানে বেসিক 5টা অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ক্যাটাগরিতে ভাগ করা হয়, এবং এই 5টা ক্যাটাগরির মধ্যে হাজার হাজার লেনদেন পড়বে। যেমন সকল, এই যে যেমন ধরেন অ্যাসেট অ্যাকাউন্ট, আমরা কমন জেন্ডার করছি না? কমন জেন্ডার, কমন জি জেন্ডারে কি ছিল ধরেন? অ্যানিমেল, হ্যাঁ। অ্যানিমেলের মধ্যে কি বাঘ, সিংহ, গরু, ছাগল সব আসছে না? জি ঠিক আছে, ধরেন এই অ্যাসেট কে ধরেন ওরকম ভাগ করা হয়েছে অ্যাসেট হিসেবে, এখানে সকল প্রকার অ্যাসেট এই হিসাবে লিপিবদ্ধ হবে। কি কি অ্যাসেট আছে? অ্যাসেটের মধ্যে আছে ক্যাশ, অ্যাসেটের মধ্যে আছে কি ব্যাংক ব্যালেন্স,
হ্যাঁ, বিল্ডিং, অ্যাসেট এর মধ্যে আছে ল্যান্ড এন্ড বিল্ডিং, অ্যাসেট এর মধ্যে ফার্নিচার। আছে মেশিনারি, ফার্নিচার, অনেক কিছু আছে, তাই না? তো এই হুম। সব কিছু এই অ্যাসেটে আসবে। লাইবিলিটি যে কোনগুলো আসবে, সকল প্রকার আমার আমার দেনা, মানে আমি আমি দেনা আছি, আমাকে পরে পরিশোধ করতে হবে। এর মধ্যে আছে ব্যাংকের কাছে দেনা, সাপ্লায়ারের কাছে দেনা, ঠিক আছে? ভেন্ডরের দেনা। ভেন্ডর, সাপ্লায়ার যা বলেন, ব্যাংক লোন, মানে সকল প্রকার দেনাগুলো মানে আমার অ্যাকাউন্ট পেয়েবল আর কি। লাইবিলিটিতে আসবে। অ্যাকাউন্ট পেয়েবল হচ্ছে লাইবিলিটির একটা পার্ট, ঠিক আছে? লাইবিলিটির মধ্যে তো অনেক লাইবিলিটি আছে, অ্যাকাউন্ট পেয়েবল আছে, ব্যাংক বরোয়িং আছে, তাই না? হুম। ঠিক আছে, তো এগুলো আছে। আর ভাই তাহলে কি অ্যাসেটের মধ্যে অ্যাকাউন্ট রিসিভেবল হবে? হ্যাঁ, অনেক ধরনের অ্যাসেট আছে, অ্যাকাউন্ট রিসিভেবল, ক্যাশ, সকল প্রকার অ্যাসেট এই হেডের আন্ডারে আসবে। বললাম না, কমন জেন্ডার। ওনার সিকিউরিটি, ওনার সিকিউরিটি তো ভাইয়া, একটা না। জি। কথা বল, লাইবিলিটি অ্যাকাউন্টস এর মধ্যে অ্যাকাউন্টস পেয়েবেল হবে? অ্যাকাউন্টস মানে পেয়েবল, এটা হ্যাঁ। মানে যে ব্যাংক পাবে আর কি, এই জন্য মানে কি? অ্যাকাউন্টস পেয়েবল মানে হচ্ছে আমার কাছে পাবে। আচ্ছা। এখানে ব্যাংক পাইতে পারে, মানুষ পাইতে পারে, যে পাবে কোনো তাই, প্রতিষ্ঠান ভাই পাইতে যে পারে। আমি যদি এখানে আপনার পাবে কাছে তাই। 200 টাকা পাই তাহলে তো এটা আমার কাছে অ্যাকাউন্টস পেয়েবল, বাট আপনার কাছে তো এটা না না ক্যাশ। না না না, আপনি যদি আমার কাছে 200 টাকা পান, হ্যাঁ। তাহলে আপনার কাছে এটা অ্যাকাউন্টস রিসিভেবল, আমার কাছে এটা অ্যাকাউন্টস পেয়েবল। ও আচ্ছা আচ্ছা, এই যে এইটাই তো শুরুতেই তো উল্টাপাল্টা হয়ে গেছে। এবার বুঝতে উল্টাপাল্টা পারছি। হবে কেন? আপনি না, যদি পান, আমার 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 আসপেক্টে হিসাব করতে হবে। ও আচ্ছা আচ্ছা। আপনি আমার আসপেক্ট হিসাব করবেন কেন? আপনি আপনার আসপেক্ট হিসাব করবেন, যে আপনি মানে পাবেন নাকি মানে আপনি আমার আমার হিসাব আপনার মেনটেন করা দরকার নাই, আমার হিসাব আমি মেনটেন করবো। আপনি আপনার আচ্ছা। হিসাব মেনটেন করেন, আপনি ঠিক দিয়ে আছে? দিবেন। হুম, যখন দেখুন। এই অঙ্ক করবেন তখন নিজেকে চিন্তা করতে হবে ব্যবসায়ী হিসাবে, ঠিক আছে? ব্যবসায়ী হিসেবে, হ্যাঁ, ওইটাই বলতে চাচ্ছিলাম যে ভাইয়া ব্যবসায়ী হিসাবে বলেন, তাহলে ক্লিয়ার হবে যে একজন ব্যবসায়ী যেটা মার্কেটে পাবে ওইটা হচ্ছে রিসিভেবল, আর ওই ব্যবসায়ীর কাছে যে যদি মার্কেটে কেউ পায়, সে যাদের কাছে মাল কেনে, ওইটা হচ্ছে পেয়েবল। এক্স্যাক্টলি। তো ওনার সিকিউরিটি এটা হচ্ছে কি, ব্যবসা ব্যবসা প্রতিষ্ঠানের টোটাল অ্যাসেটের উপরে মালিকের যে অংশ আর কি। আপনি যদি টোটাল অ্যাসেট থেকে বাইরের লাইবিলিটি বাদ দেন, তাহলে বের হবে ওনার সিকিউরিটি। এই জিনিসটা বুঝছেন? হ্যাঁ। জি আমরা ভাইয়া, বুঝছি। আমরা এই কোশ্চেনে অ্যাসেট কি সমান সমান লাইবিলিটি প্লাস ওনার সিকিউরিটি। কোনো কিছু এখন আপনি যদি চান এই ব্যবসায় মালিকের অংশ কতটুকু, তাহলে এই অ্যাসেট এখানে এনে এই লাইবিলিটিটা যদি এই জায়গায় আনেন, তাহলে এটা মাইনাস হয়ে যাবে না? জি। হবে। টোটাল অ্যাসেটের মধ্যে বাইরের মানুষের অংশ কতটুকু সেটা বাদ দিলে লাইবিলিটি বেরিয়ে যাবে। ঠিক আছে? সো ওনার সিকিউরিটির আন্ডারে কোনগুলো যাবে, সেটা হচ্ছে যে মালিকের অংশগুলো হচ্ছে ওনার সিকিউরিটি। এর মধ্যে আছে কি কি? মালিকের ক্যাপিটাল আছে, মালিকের রিটেইন আর্নিংস আছে, ঠিক আছে? রিটেইন আর্নিংস, ক্যাপিটাল, ওকে। তারপরে বিভিন্ন ধরনের রিজার্ভ রাখে হ্যাঁ, জেনারেল রিজার্ভ, তারপরে রাখে স্পেশাল রিজার্ভ। ওই যে আমরা এসএলআর টেসএলআর রাখে না ব্যাংকগুলো, এসএলআর, স্ট্যাটিউটরি লিকুইডিটি রিজার্ভ রাখে না, জেনারেল রিজার্ভ রাখে না? হ্যাঁ, ব্যাংক রাখে না জেনারেল রিজার্ভ, তারপরে এসএলআর রাখে না? হ্যাঁ, রাখেন। ওইগুলো হচ্ছে মালিকানা অংশ, হ্যাঁ, মানে ব্যবসার নিজস্ব টাকা ওগুলো। ভাইয়া, লাভের অংশ। ক্যাপিটালটা কি পুরাটাই ওনার সিকিউরিটি? ক্যাপিটাল, ওনার সিকিউরিটির মধ্যে বললাম না কয়েকটা আছে, ক্যাপিটাল, রিটেন আর্নিংস, রিজার্ভ। না না, আমি বলছি ক্যাপিটালটা কি পুরো? পুরাটাই হচ্ছে ওনার সিকিউরিটি। ক্যাপিটাল মানে কি? ক্যাপিটাল কাকে বলে? মালিক যেটা ইনভেস্ট করছে সেটা ক্যাপিটাল, ঠিক আছে? আর বাইরের লোকরা যেটা ইনভেস্ট করছে সেটা লাইবিলিটি। কথা তারপর যে ক্লিয়ার? আরেকটা যে বললেন, রিটেড না কি বললেন, ওটা কি? রিটেইন আর্নিংস, হ্যাঁ, এটা কি? আপনি প্রফিট করছেন, যে প্রফিটের অংশটা ব্যবসা থেকে উঠায় না নিয়ে ব্যবসায় রেখে দিছেন, ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা। ওটা মানে তো আপনি যে চাইলে একটা, উঠে নিতে পারতেন, তাই না? ওটা আপনি হ্যাঁ। ব্যবসায় রেখে দিচ্ছেন যাতে টাকার দরকার পড়লে বাইরে থেকে ঋণ না নিয়ে ওইখান থেকে আপনি ব্যবহার করবেন, ও ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ব্যবসা এক্সপ্যান্ড করার জন্য। ব্যবসা এক্সপান্ড করার জন্য, এক্স্যাক্টলি।
রেভিনিউ আর ইনকাম অ্যাকাউন্টস, রেভিনিউ হচ্ছে কি, ইনকাম অ্যাকাউন্ট সকল প্রকার আয়। যেমন আমি আমি সেলস করে আয় করি, আমি সার্ভিস করে আয় করি, তাই না? আমরা সবাই চাকরি করে আয় করি, তাই না? এটা হচ্ছে রেভিনিউ ইনকাম, রেভিনিউ বা ইনকাম অ্যাকাউন্ট। সকল প্রকার আয়, আপনি যদি সঞ্চয়পত্রে ইনভেস্ট করে আয় করেন, দ্যাট ইজ অলসো রেভিনিউ অ্যাকাউন্ট, ঠিক আছে? মানে সকল প্রকার ইনকাম, আপনার সকল প্রকার ইনকাম এখানে আসবে, আর সকল প্রকার এক্সপেন্স আপনার এখানে আসবে। এক্সপেন্স আমাদের কি কি আছে বলেন তো? রেন্ট আছে, দোকান ভাড়া আছে, তারপরে পারচেজ আছে, তাই না? আমি কেনাকাটা করি, সাপ্লাই পারচেজ করি, মনিহারি পারচেজ করি, তাই না? তাই না? তারপরে দোকানে ভাড়া দিলাম, তারই বেতন। কর্মচারীদের, হ্যাঁ, কর্মচারী বেতন দিলাম। ওকে, তো সকল প্রকার ব্যয় হচ্ছে এই যে। তাহলে আমাদের অ্যাকাউন্ট কয়টা ক্যাটাগরি? পাঁচটা ক্যাটাগরি: অ্যাসেট, লাইবিলিটি, ওনার ইকুইটি, রেভিনিউ, এক্সপেন্স। মনে থাকবে? জি বলেন, ভাইয়া। মনে থাকবে? এই যে জি। এই জি এই ভাইয়া। এই এই গ্রাফটা মনে রাখবেন, ঠিক আছে? জি। এখন আমরা দেখি যে, এখানে দেখি, শোনেন, আমরা বলছি দুতরফা দাখিলা, যেটাকে বলা হয় ডাবল এন্ট্রি অ্যাকাউন্টিং সিস্টেম। এইখানে কি কি থাকবে? প্রত্যেকটা লেনদেনকে ডেবিট এবং ক্রেডিট, এই দুই ভাগে ভাগ করা হবে। এটাকে বলা হয় ডাবল এন্ট্রি অ্যাকাউন্টিং সিস্টেম। এখন কথা হচ্ছে, ডেবিট ক্রেডিট বুঝলাম, এখন কাকে বলবো ডেবিট, কাকে বলবো ক্রেডিট, এটা কিভাবে বুঝবো? এটা সূত্র হচ্ছে কয়েকটা। আমরা প্রথমে এই যে ক্যাটাগরি, যেটা ফাইভ অ্যাকাউন্ট, এইখানে আমরা যদি তাকাই, তাহলে দেখবো অ্যাসেট, যেগুলো সম্পদ, সম্পদগুলোকে আমাদের ধরতে হবে কি ডেবিট। মনে রাখবেন, আচ্ছা। সম্পদ ডেবিট, লাইবিলিটি ক্রেডিট, ওনার সিকিউরিটি ক্রেডিট, ডেবিট। ক্রেডিট, রেভিনিউ অ্যাকাউন্ট ক্রেডিট, আর এক্সপেন্স হচ্ছে ডেবিট। তাহলে ডেবিট কয়টা? অ্যাসেট এবং এক্সপেন্স, এই দুইটা হচ্ছে ডেবিট। আর বাকি তিনটা যেটা থাকে, লাইবিলিটি, ওনার সিকিউরিটি, রেভিনিউ, এগুলোকে করতে হবে ক্রেডিট। এবার একটু মুখস্থ করেন। অ্যাসেট হচ্ছে ডেবিট, লাইবিলিটি ক্রেডিট, ওনার সিকিউরিটি ক্রেডিট, রেভিনিউ ক্রেডিট, এক্সপেন্স ডেবিট। এই হলুদ দুইটা হচ্ছে ডেবিট, ঠিক আছে? অ্যাসেট এবং এক্সপেন্স, মনে থাকবে? জি। তাহলে বলেন, ওনার সিকিউরিটি কি, ডেবিট না ক্রেডিট? ক্রেডিট। ক্রেডিট। কে জানি ডেবিট বলছে, বলেন এই ওনার সিকিউরিটি, এই রেভিনিউ ডেবিট না ক্রেডিট? ক্রেডিট। ক্রেডিট। লাইবিলিটি ডেবিট না ক্রেডিট? ক্রেডিট। ক্রেডিট। এক্সপেন্স ডেবিট না ক্রেডিট? ডেবিট। ডেবিট। অ্যাসেট ডেবিট না ক্রেডিট? ডেবিট। ডেবিট। ওনার সিকিউরিটি ডেবিট না ক্রেডিট? ক্রেডিট। ক্রেডিট। ঠিক আছে, এগুলো একটু মনে রাখতে হবে। তার ডেবিট পাশে আসবে দুইটা, একটা হলো অ্যাসেট, আর একটা হচ্ছে এক্সপেন্স। এক্সপেন্স। আর ক্রেডিটে হবে লাইবিলিটি, ওনার ওনার সিকিউরিটি, সিকিউরিটি, রেভিনিউ। আর হচ্ছে রেভিনিউ। এই তিনটা হচ্ছে আমার ক্রেডিট সাইডে যাবে, ঠিক আছে? এই ক্যাটাগরিটা আগে শিখতে হবে। আচ্ছা, এখন আমি বলি যে, মানুষের আমি ধরলাম যে অ্যাসেট লাইবিলিটি, একটা ব্যবসার অ্যাসেট লাইবিলিটি, তো এগুলো আমি ক্যাটাগরি করে দিলাম ডেবিট এবং ক্রেডিট, তাই না? আমি বললাম যে অ্যাসেট, এখানে সকল প্রকার অ্যাসেটস আমরা দিব হচ্ছে কি ডেবিট। ডেবিট। সকল প্রকার এক্সপেন্স, ডেবিট। এক্সপেন্সও আমার আসবে ডেবিট। সকল প্রকার লাইবিলিটি, ক্রেডিট। লাইবিলিটি আমার আসবে ক্রেডিট। সকল প্রকার ওনার সিকিউরিটি, ক্রেডিট। ওনার সিকিউরিটি আমার আসবে ক্রেডিট। আরেকটা কি আছে, সকল প্রকার রেভিনিউ, রেভিনিউ অথবা ঠিক ইনকাম। আছে? রেভিনিউ, রেভিনিউ হবে কি ক্রেডিট। ক্রেডিট, ক্রেডিট। ঠিক আছে? তাহলে এই তিনটা হচ্ছে আমার ক্রেডিট। ক্রেডিট। আচ্ছা, এই যে ব্যবসা করতে গেলে এই যে যে পাঁচটা অ্যাকাউন্ট, অ্যাসেট, এক্সপেন্স, লাইবিলিটি, ওনার সিকিউরিটি, রেভিনিউ, আপনার অ্যাসেট আছে,
আপনার লাইবিলিটি আছে, আপনার স্যালারি আছে, তাই না? আপনার বাসা ভাড়া আছে। এগুলো কি সবসময় ফিক্স থাকে? বলেন। না, এটা তো চেঞ্জ। চেঞ্জ হয় না? জি। আপনার স্যালারি আজীবন ওই জায়গায় থাকবে? দাও। আপনার আপনার যে খরচ এখন মানে বাসায় খরচ, এটা কি সবসময় এক থাকবে? না, না। চেঞ্জেবল। একটা ব্যবসায়ও দেখেন, আপনার ব্যাংকেও, আপনার ব্যাংকের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টেও কিন্তু এগুলো প্রতি বছর চেঞ্জ হয় না? জি। হয়। অ্যাসেট ন্যাচারালি কি, ডেবিট না ক্রেডিট? ডেবিট। ডেবি। ঠিক আছে। অ্যাসেট যদি বাড়ে, অ্যাসেট যদি বাড়ে, তাহলে কি মানে এটা তো লাইনচ্যুত হয় নাই, তাই না? অ্যাসেট বাড়া মানে নতুন অ্যাসেট যোগ হয়েছে, তাই না? জি। তাহলে ডেবিট। নতুন asset যোগ হলে ডেবিট হইতে যোগ হবে, তাই না? জি। অ্যাসেট যদি ইনক্রিজ করে, আমরা যদি ইনক্রিজ দেখাই, অ্যাসেট যদি ইনক্রিজ করে তাহলে সেটা আবার ডেবিট হবে, ঠিক আছে? জি। আর যদি অ্যাসেট কমে, তার মানে কি লাইনচ্যুত হয়ে গেছে, তাই না? আর যদি ডিক্রিজ করে তাহলে হবে কি, ক্রেডিট। কথা কি ক্লিয়ার? ন্যাচারালি যেটা ডেবিট ক্রেডিট সেটা যদি বাড়ে তাহলে ওইটাই হবে, মানে ডেবিট ক্রেডিটই হবে, যেটা ডেবিট আর ক্রেডিট। আর যদি আপনার কমে তাহলে সেটা হয়ে যাবে কি, রিভার্স হয়ে যাবে। বুঝতে পারছেন? বোঝা কি গেছে? এক কথায় বলতে গেলে হচ্ছে, যা ডেবিট তা বাড়লে ডেবিট, যা ক্রেডিট তা বাড়লে ক্রেডিট, এক্স্যাক্টলি। আর কমলে রিভার্স। হ্যাঁ, যে কোনো জিনিস কমে যাওয়া মানে তো বিপরীত মুখে যাওয়া, তাই না? তো বিপরীত মুখে যদি আপনি ঘুরে যান তাহলে আর কি ডেবিট থাকবেন? না। তাই না? তো ওই 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 নেচারে থাকতে পারবে না। সো এইটা খুব ইম্পর্টেন্ট বোঝা, হ্যাঁ। তো আমরা এখানে এটাই বুঝাইছি যে এই যে আমাদের যে পাঁচটা হিসাব আছে, ওকে, এই যে ব্লু কালার যেটা, এটা হচ্ছে ডেবিট, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এটা হ্যাঁ, যদি হ্যাঁ, হ্যাঁ। ইনক্রিজ করে তাহলে হবে কি, ডেবিটই হবে। আর ডিক্রিজ করলে হবে কি, ক্রেডিট হয়ে যাবে। ও, আর এইটা হলো। লাইবিলিটি গুলো এমনি ন্যাচারালি ক্রেডিট। দেখেন এইটা জিনিসটা আপনাদের জন্য উপযোগী করে তৈরি করছি, এটা কি বইতে আছে? বলেন কোথাও আছে না, এটা? এটা এটা মাথায় বসে থাকবে, হ্যাঁ, ঠিক মাথায় আছে। কাজ করবে। সো এই জিনিসগুলা মাথায় আনতে তো সময় লাগে। তখন সময় না হলে ক্লাসের টাইমটা চেঞ্জ করে দিই, বুঝছেন? ও, বুঝতে পারছি। ক্লাস তো নেওয়া যায় কিন্তু ওই বংচং করে নিয়ে নিলে তো আপনারা মানে কিছু বুঝবেন না। সো এই যে ধরেন ডেবিট এবং ক্রেডিট, আমরা অ্যাকাউন্টিং এক্সট্রা ক্লাস নেওয়ারও আমাদের প্ল্যান আছে, হ্যাঁ, মাঝখানে মাঝখানে। কারণ নাইলে আমরা সিলেবাস শেষ করতে পারবো না। থিওরি তো ধরেন সিলেবাস শেষ হয়ে যায়, অ্যাকাউন্টিং সিলেবাস শেষ করা তে আমাদের অনেক এক্সট্রা ক্লাস নিতে হবে ওয়ার্কিং ডেতে, রাতে। মানে কয়টার সময় ভাইয়া আনুমানিক? ধরেন 9টা 10টা। ওয়ার্কিং ডেতেই তো ভাইয়া টাফ হয়ে টাইমটা যায়। ভালো হবে। না, এটা ভাইয়া শুক্র এক্সট্রা শনিবার ক্লাস। করা যায় না? মানে শুক্র শনিবার টানা করা যায় না? না 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 না, না, টানা শুধু করা অন্য যাবে না। আছে না, সাবজেক্ট আছে না, 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 ওইটা এগুলো তো এক্সট্রা ক্লাস। এক্সট্রা ক্লাসগুলি আর কি শুক্র শনিবারে ফেলা যায় না? না না, ভাই বেসিক ক্লাসই তো হলো শুক্র শনিবার। এগুলো তো আপনি খাওয়ার পরে এক্সট্রা ডেজার্ট, ক্লাস। মানে মূল পোলাও মাংস খাওয়ার পরে ডেজার্ট খাবেন এটা, ঠিক আছে? এটা তো আমি এক্সট্রা নিচ্ছি, যেটা তো আমি নানিরও পারতাম, তাই না? সিলেবাস শেষ হবে না তাই। কারণ একদিনে আপনি কত খাবেন? এই যে শুক্রবার যে ক্লাস হচ্ছে, এগুলো তো হচ্ছে আপনার শিডিউলড ক্লাস, আর ওগুলো হবে শিডিউলের বাইরে অতিরিক্ত ক্লাস, ঠিক আছে? এটা ঠিক আছে, রাত 10টায় দিলে করা যাবে। দেখেন, সো এই চার্টটা তো মোটামুটি মনে থাকবে, তাই না? 5টা। চার্ট চার্ট মানে এই যে ও এই হ্যাঁ, চার্টটা, চার, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এই যে হ্যাঁ, হ্যাঁ। এই এটা যে মনে এখানে থাকবে। এখানে আরো এখানে আছে আরেকটা গ্রাফ দিছি, যে যেভাবে মনে রাখতে পারেন। নীলগুলো কালো হল, দিয়ে দেখেছি। হ্যাঁ, নীলগুলো হচ্ছে ইনক্রিজ আর লালগুলো হচ্ছে ডিক্রিজ করা, ঠিক আছে? ওকে। সো এটা খুবই ইম্পর্টেন্ট। এখন বিষয় হচ্ছে আমরা, আমাদের অ্যাকাউন্টিং সাইকেল আছে, বুঝছেন? হ্যাঁ, অ্যাকাউন্টিং সাইকেল, এখানে অ্যাকাউন্টিং সাইকেলের মধ্যে, রেকর্ডিং সাইকেলের মধ্যে আছে যে, মানে আমরা তো হচ্ছে, আমাদের মূল পারপাস হচ্ছে কি, অ্যাকাউন্টিং এর মূল পারপাস হচ্ছে আপনার দৈনন্দিন জীবনে যত লেনদেন হচ্ছে, মানে যত ট্রানজেকশন হচ্ছে, ট্রানজেকশন হচ্ছে
এই ট্রানজেকশন গুলো এই ট্রানজেকশন গুলোকে প্রসেসিং করে, মানে প্রসেসিং মানে হচ্ছে অ্যাকাউন্টিং প্রসেস বলে এটাকে। অ্যাকাউন্টিং প্রসেসের মধ্যে প্রথম হচ্ছে এই ট্রানজেকশন গুলোকে, মানে ঘটনা, আমাদের ব্যবসায় প্রতিদিন অনেক ঘটনা ঘটে, এই ঘটনার মধ্যে লেনদেন গুলোকে আইডেন্টিফাই করা আগে, তাই না? ব্যবসা অনেক ঘটনা ঘটে না, প্রতিদিন অনেক আলাপ আলোচনা হচ্ছে, অনেক আর্থিক অনার্থিক অনেক ঘটনা ঘটতেছে। তো এই ঘটনা থেকে কোনগুলো আর্থিক ঘটনা, ঠিক আছে, ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস কোনগুলো, এই ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস গুলোকে বলা হয় ট্রানজেকশন। হ্যাঁ, তো এই ট্রানজেকশন গুলোকে প্রথমে কি করা, আমাকে আইডেন্টিফাই করতে হবে যে কোনগুলো ট্রানজেকশন যেগুলো আমার ফাইন্যান্সিয়াল পজিশনকে কি করে, মানে প্রভাবিত করে। তারপরে আমি কি করব, যে ট্রানজেকশন গুলোর অ্যামাউন্ট, ডিটারমাইন অ্যামাউন্ট, আমরা হচ্ছে এটাকে, ঠিক আছে, আমরা ডিটারমাইন করব যে কি পরিমাণ অ্যামাউন্টই হচ্ছে। তার মানে হচ্ছে আমরা ট্রানজেকশন গুলোকে রেকর্ড রেকর্ড করব কিভাবে, আমরা প্রথমে করি হচ্ছে, মানে ট্রানজেকশন গুলোকে প্রথমে আইডেন্টিফাই করা হয়, এই ঘটনাগুলো ট্রানজেকশন। আমি সেলস করছি, পারচেস করছি, এটা করছি, সেটা করছি, আমি আইডেন্টিফাই করলাম হাজার হাজার ঘটনার মধ্যে, মনে করেন 50টা ট্রানজেকশন আমি আইডেন্টিফাই করলাম। এখন এই ট্রানজেকশনের মধ্যে আমার ট্রানজেকশন গুলোকে আমি কি করব, প্রথমে আমার হিসাবে লিপিবদ্ধ করব। ট্রানজেকশন গুলোকে আমি ফার্স্ট আমার প্রথম যেই, মানে ট্রানজেকশনের ইয়ে আছে সেখানে আমি আমি তো ট্রানজেকশন গুলো আইডেন্টিফাই করলাম, তাই না? আইডেন্টিফাই করে আমি সেগুলো লিপিবদ্ধ করব হিসাবের খাতায়। হিসাবের খাতায় আমি লিপিবদ্ধ করব যেই যেই টেকনিকের মাধ্যমে, তাকে বলা হয় জার্নাল এন্ট্রি। জার্নাল, ঠিক আছে, জার্নাল এন্ট্রিতে আমি ট্রানজেকশন আইডেন্টিফাই করে দেন আমি কি করব, জার্নাল এন্ট্রি করব। জার্নাল মানে হচ্ছে যে প্রত্যেকটা ট্রানজেকশনকে তাদের, মানে এই যে আহ, আহ, ওই যে আমরা বললাম ডাবল এন্ট্রি সিস্টেমে প্রত্যেকটা ট্রানজেকশন গুলোকে ডেবিট হিসাবের ক্রেডিট খাতায় ডেবিট ক্রেডিট। রেফারেন্স অনুযায়ী লিপিবদ্ধ করা, ঠিক আছে। এখন আমরা কিভাবে লিপিবদ্ধ করবো, ওই যে আমরা বললাম লিস্ট দুইটা পক্ষকে কি করবে, প্রভাবিত করবে, ঠিক আছে। সো আমি লিপিবদ্ধ করার জন্য আমাকে এই যে গ্যাপ এবং আইএফআরএস এগুলো বলে দিছে যে সবাই একই ফরম্যাট ফলো করবা। তুমি একভাবে, আরেকজন একভাবে, এইভাবে করলে এক কোম্পানির সাথে আরেক কোম্পানির তুলনা করা যাবে না যে আসলে কোনটা ভালো। তো এই জার্নাল এন্ট্রির ই হচ্ছে কি, মানে টেবিলটা হচ্ছে কিরকম, এই যেরকম আমি আমার হিসাবগুলোকে লিপিবদ্ধ করবো এইভাবে। এখানে আমি ডেট অনুযায়ী প্রথমে দেবো, আমি ডেট বা সিরিয়াল, ঠিক আছে, এখানে আমি ডেট দিচ্ছি, কোন কোন ডেট অনুযায়ী আমার লেনদেনটা হচ্ছে। হ্যাঁ, ডেট তো অবশ্যই লাগবে, কবে আমার ট্রানজাকশন হয়েছে, তাই না? তারপরে আমি এখানে আমার এক্সপ্লানেশনটা দিব, হ্যাঁ, এক্সপ্লানেশন বা পার্টিকুলার্স। এক্সপ্লানেশন কি কি ঘটনা আমার ঘটছে। তারপরে আমি এখানে দিব রেফারেন্স নাম্বার, মানে ট্রানজেকশনের রেফারেন্স নাম্বার দিব। দেন আমি কোনটা ডেবিট কোনটা ক্রেডিট, ওই অ্যামাউন্ট গুলো আমি এখানে লিপিবদ্ধ করব। তাহলে আমরা দেখি যে এটা কিভাবে করে। আমরা প্র্যাকটিক্যালি একটা জার্নাল এন্ট্রিসে চলে যাই, ঠিক আছে। আমরা থিওরিটা এইভাবে ঢালা বয়ে পড়বো না, হ্যাঁ, যখন যেটা পড়াবো সেটা আমরা ম্যাথের ইয়েটাও দেখাই দিলে আপনাদের ভালো হবে, ঠিক না? যেমন দেখেন, মোয়াজ ট্যুরিজম এজেন্সি, হ্যাঁ, তাদের এপ্রিলের 2023-এ তারা আইডেন্টিফাই করছে যে এই ট্রানজেকশন গুলা ব্যবসায় ঘটছে। ওই যে আমি বললাম যে হাজার হাজার ঘটনার মধ্যে তারা আইডেন্টিফাই করছে এইগুলো ছিল আর্থিক ঘটনা, যাকে বলা হয় লেনদেন, লেনদেন।
ঠিক আছে? এই যে দ্বৈত প্রক্রিয়া, ডাবল এন্ট্রি সিস্টেম। তো এখানে বলছে কি যে আপনি এখানে একটা জার্নাল এন্ট্রি তৈরি করবেন, প্রিপেয়ার জার্নাল এন্ট্রিজ। ঠিক আছে? আপনাকে কি করতে হবে? একটা জাবেদা করতে হবে। জাবেদা মানে জার্নাল। তাহলে আমি একটা জিনিস বলি, এখানে আরেকটা বিষয় আমাদেরকে ইয়ে করতে হবে, যে ওই যে আমরা টেবিলে দেখাইছিলাম না, যে কোনটা ডেবিট এবং ক্রেডিট হচ্ছে, এই যে এখানে আমরা তো দেখাইছি বারে এবং কমে ডেবিট ক্রেডিট কিভাবে হয়। আর আরেকটা বিষয় আপনি মনে রাখবেন, যা আমার কাছে আসে তা হচ্ছে ডেবিট, যা চলে যায় তা হচ্ছে ক্রেডিট। মনে থাকবে এটা? হ্যাঁ, যা বুঝতে পেরেছি। আসে, বাংলায় লিখে রাখতে পারেন, আমি বলছিলাম খাতা কলম রাখতে আপনাদের, বাংলায় লিখে রাখেন। যা জি ভাই, বলেন আসে, তাহলে। যা যা আসে তা ডেবিট, যা চলে যায় তা ক্রেডিট। ঠিক আছে? যা আমার কাছে আসে। তা ডেবিট, যা চলে যাবে তা হচ্ছে ক্রেডিট। ডেবিট দা রিসিভার, যে রিসিভার মানে কি? মানে হচ্ছে যে যে গ্রহণ করবে সে হচ্ছে ভাই, ডেবিট, যে প্রদান করবে সে ক্রেডিট। যে গ্রহণ করবে সে ডেবিট, যে প্রদান করবে সে ক্রেডিট। এই যে গ্রহণ মানে করবে, কিসের ব্যাপারে? হ্যাঁ, ভাই, কি কোনটার ব্যাপারে বললেন ভাই? এই যে 3 নাম্বারটা, যে গ্রহণ করবে, গ্রহিতা ও, ডেবিট, দাতা ক্রেডিট। ও, গ্রহিতা দেবী। হ্যাঁ, দাতা ক্রেডিট। আর আমাদের এটা বললামই যে সকল প্রকার এক্সপেন্স এবং লস হচ্ছে ডেবিট, আর সকল প্রকার ইনকাম এবং গেইন হচ্ছে ক্রেডিট। এটা তো আমরা আগেই জানি। তবে মনে রাখেন, যা আসে তা ডেবিট, যা চলে যায় তা ক্রেডিট। যে গ্রহিতা ডেবিট, দাতা ক্রেডিট। ঠিক আছে? কারণ যে গ্রহিতা তার কাছে তো আসবে, তাই না? আর যে দাতা তার কাছে তো চলে যায়। তো এই অ্যাঙ্গেলে চিন্তা করেও কিন্তু আপনি ডেবিট ক্রেডিট আইডেন্টিফাই করতে পারেন। তাহলে আমরা এখন দেখি এই যে জার্নাল এন্ট্রি গুলোতে আমরা দেখি যেটার ফরম্যাটটা কি। দেখেন, এই যে প্রথমে একে কয়টা কলাম থাকবে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। ডেটের জন্য একটা কলাম থাকবে, অ্যাকাউন্ট টাইটেল এন্ড এক্সপ্লানেশনের জন্য এটা বড় কলাম থাকবে, ডেবিটের জন্য থাকবে একটা কলাম, ক্রেডিটের জন্য থাকবে একটা কলাম। এই ওকে? রেফারেন্সের কলামটা কি মিন্টুলে থাকতে হবে? হ্যাঁ, রেফারেন্স কলামটা সবসময় ফাঁকা থাকে, রেফারেন্স আসলে থাকে না, এটা দিয়ে দিতে হয়। হ্যাঁ, এটা হচ্ছে জাবেদার ফরম্যাট, মানে জার্নালের ফরম্যাট। তাহলে আমরা দেখি এখানে লেনদেন গুলো, এই যে এতগুলো লেনদেন আইডেন্টিফাই করছে, আপনাকে হিসাবের খাতা লিপিবদ্ধ করতে হবে। তো দ্বৈত প্রক্রিয়ায় বা দুতরফা দাখিলায় বা ডাবল এন্ট্রিতে সবসময় একটা লেনদেন লিস্ট কয় জায়গায় এফেক্ট করে? 2 জায়গায়। ঠিক আছে? তাহলে আমরা এখানে লেনদেনটা একটু অ্যানালাইসিস করে দেখি। ইনভেস্টেড 15,000 টাকা ক্যাশ টু স্টার্ট দ্য এজেন্সি, মানে এই ব্যবসা করতে গিয়ে মালিক, এই যে মুয়াজ সাহেব কি করেছে? প্রথমে 15,000 টাকা ক্যাশ ইনভেস্ট করছে। আপনি ব্যবসায় যে টাকাটা দিবেন, আচ্ছা দেখেন এই ট্রানজেকশনের ফলে কি হয়েছে বলেন তো? ব্যবসায় নগদ টাকা আসছে না? নগদ টাকা আসছে ব্যবসায়? হ্যাঁ, নগদ টাকা জি। আসছে। নগদ টাকা আসছে না, এখানে ব্যবসায় ঢুকছে না নগদ টাকা। জি। জি ভাইয়া। তাহলে যা আসে তা কি? ক্রেডিট, ডেবিট। ডেবিট ডেবিট। ডেবিট। যা আসে তা ডেবিট। ঠিক আছে? বুঝতে পারছেন? আর জি। মালিক এখানে, যে মালিক যে টাকা ইনভেস্ট করে তাকে কি বলে? ওনার সিকিউরিটি। ওনার সিকিউরিটি। আর ওনার সিকিউরিটি বাড়ছে। মালিক মালিক যেটা দেয়, মালিক যেটা এখানে দেয়, আরেকটা জিনিস মনে রাখা, সুমন মালিক, ভাই, এখানে আরেকটা জিনিস মনে রাখা, কিন্তু বলা যায় যে নগদ টাকা, নগদ আসলে ডেবিট, নগদ চলে গেলে credit। তাহলে ক্যাশটা হ্যাঁ মনে ওই যে থাকবে। যা আসে ডেবিট, যা চলে যায় তা ক্রেডিট। আমরা তো ওইখানে নগদ নগদ টাকা আসলে ডেবিট, নগদ টাকা চলে গেলে ক্রেডিট। ওই যে যা আসে তা ডেবিট, নট অনলি নগদ টাকা, অ্যাসেটও আসতে পারে, ফার্নিচার আসতে পারে, তাই না? ওগুলো তো আছে, মানে ইজিলি বুঝার জন্য নগদ দিয়ে। ঠিক আছে? ক্যাশ আর ব্যাংক দিয়ে বুঝালে মানে ওটা সহজে হ্যাঁ ভাই, মাথায় ঢুকে। এখানে ব্যবসা প্রতিষ্ঠান দিয়ে বুঝাইলে তাহলে ইম্পর্টেন্স বাড়বে। যেমন ব্যবসা প্রতিষ্ঠানে ক্যাশটা আমার আসছে,
হ্যাঁ, আর মালিকের পক্ষ থেকে ব্যবসা দিয়ে টাকাটা বোঝাইতে গেছে, হবে, হ্যাঁ। ব্যবসা দিয়ে, ঠিক জি আছে, জি এটা যে জি কোনো জি। ব্যবসা হতে পারে। ওরা ঘোরায় ফেলাইতেছে, ওরা বলতেছে যে একটা ইনভেস্ট যেহেতু করছে, তাহলে ক্যাশ তার কাছ থেকে চলে গেছে। হুম। না 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 না, আপনি মালিক দিয়ে বোঝাবেন না। আপনি মনে রাখেন একটা জিনিস, মনে রাখেন আমরা মালিক এবং কিন্তু, ব্যবসা, একটা মালিক মনে এবং রাখেন ব্যবসা এখানে হচ্ছে কিন্তু এই আমাদের কিন্তু অ্যাকাউন্টে একটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে আপনার যে কৃত্রিম ব্যক্তি সত্তা কনসেপ্ট একটা, মানে মালিক এবং ব্যবসা সম্পূর্ণ আলাদা ব্যক্তি সত্তা, ঠিক এন্টিটি আছে। আলাদা। মালিক এবং ব্যবসা সম্পূর্ণ আলাদা। আপনি যখন এটা করবেন তখন আপনাকে ব্যবসা হিসাবে চিন্তা করতে হবে, অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট। ঠিক আছে, ব্যবসা। আপনি ব্যবসা হচ্ছে সেপারেট এন্টিটি, আপনি সবকিছু ব্যবসাকে যেতে পারবেন, মানে ব্যবসা হচ্ছে একটা সেপারেট এন্টিটি। মালিক আর ব্যবসা এক না কিন্তু এখানে, ঠিক আছে। মালিক আর ব্যবসা যদি এক হইতো তাহলে তাহলে আমরা মালিক, ভাই মালিককে চিন্তা করবো না, মানে ব্যবসা প্রতিষ্ঠানকে ব্যবসাকে ঘিরে চিন্তা চিন্তা করতে করবো। হবে। হ্যাঁ, এখন দেখেন ব্যবসায় ক্যাশ আসছে, তাই না? তাই না, ব্যবসায় ক্যাশ আসছে না, তাহলে ক্যাশ হচ্ছে ডেবিট। আর টাকাটা মালিক কি হিসাবে দিছে এখানে? ইকুইটি। ইকুইটি ক্যাপিটাল হিসাবে হিসাবে। দিছে, তার মানে ক্যাপিটাল হিসাবে দিছে, ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট, ঠিক আছে। কেন এটা ক্রেডিট ক্যাপিটাল এটা একটা হিসাবে গেল? লাইবিলিটি, এটা এটা একটা লাইবিলিটি। এটা ব্যবসার জন্য একটা মালিক লাইবিলিটি, হ্যাঁ, ব্যবসা মালিক যে কোনো মালিকের সময় কাছে চাইতে দায় পারে। হ্যাঁ, মানে, তো ব্যবসার সবচেয়ে বড় দায় হচ্ছে তার ক্যাপিটাল। ক্যাপিটাল হ্যাঁ, উইথড্র করে নিলেই ব্যবসা শেষ। এর রাইট, জন্য মালিক আর বিজনেস সবসময় আলাদা। হ্যাঁ। সো ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট করতে হবে কেন? ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট করতে হবে কারণ মালিকের কাছে ব্যবসা দায়ী। ব্যাপারটা বুঝছেন? মালিকের জি। কাছে ব্যবসা দায়ী, মালিকের কাছে যদি ব্যবসা দায় থাকে তাহলে এটাকে বলে অলওয়েজ ক্যাপিটাল। আর ব্যবসা যদি বাইরের লোকের সাথে দায় থাকে সেটাকে বলা হয় কি, লাইবিলিটি। বুঝছেন? মনে কি থাকবে বলেন? থাকবে। না থাকলে আমরা প্র্যাকটিসের মাধ্যমে মনে করবো। আপনাদের অনেকগুলো যা এই ইয়ে জার্নাল আপনাদেরকে বাড়ির কাজ দেওয়া হবে, বুঝছেন, এগুলো আপনারা করবেন। তাহলে আমরা এখানে প্রথমে কি করব, তারিখ লিখবো এক এক 1 এপ্রিল, ঠিক আছে। তারপরে লিখবো হচ্ছে ক্যাশ ডেবিট 15,000 টাকা, মুয়াজ ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট, ঠিক আছে। তাহলে কি ওনার্স ইনভেস্টমেন্ট অফ ক্যাশ ইন বিজনেস, এই দেখেন ক্যাশ ইন বিজনেস। তারপরে কি আছে, পেইড টাকা 600 ক্যাশ ফর এপ্রিল অফিস রেন্ট, অফিসের ভাড়া হিসাবে 600 টাকা দেয়া হয়েছে এখানে। দেখেন, এক্সপেন্স। অফিস রেন্ট হচ্ছে এক্সপেন্স, তাহলে কি রেন্ট এক্সপেন্স ডেবিট। ডেবিট। আর আপনার কাছ থেকে ডেবিট। চলে গেছে কি, ক্যাশ। ক্যাশ চলে ক্রেডিট। গেছে, তা যা চলে যায় তা ক্রেডিট, ক্যাশ ক্রেডিট। ওকে। জি। পারচেসড অফিস ইকুইপমেন্ট ফর 3,000 টাকা ক্যাশ, তাহলে আপনি একটা অফিস ইকুইপমেন্ট পারচেস করছেন, হ্যাঁ, এটা আসছে, এটা ইকুইপমেন্ট আসছে। ইকুইপমেন্ট আসছে, তাহলে অফিস ইকুইপমেন্ট ডেবিট, মানে আপনার অ্যাসেট বাড়ছে, তাই না? জি, ক্যাশ চলে গেছে। আর ক্যাশ চলে গেছে, ক্যাশ ক্রেডিট, ঠিক আছে। আচ্ছা, আমাদের জি যায় আসে কিসে কিসে বলেন তো? আমাদের এক্সপেন্স গুলোতে ক্যাশ চলে যায় না? জি, ক্যাশ চলে গেছে। এক্সপেন্স কি কি আছে, রেন্ট আছে, তারপরে আছে কি স্যালারি পেমেন্ট আছে, তাই না? জি। স্যালারি পেমেন্ট, স্যালারি পেমেন্ট, আর কি কি আছে বলেন? তারপর আছে পারচেস, তাই না? পারচেস করলে চলে যায়। তারপরে হচ্ছে, অ্যাকাউন্ট পেয়েবল। না ওই তো লাইবিলিটি, ও তো টাকা দেনই নাই। হ্যাঁ, পারচেজ আছে, তারপর আছে ওয়েজেস, ওয়েজেস মানে মজুরি, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার কি, অপারেটিং এক্সপেন্স, অপারেটিং এক্সপেন্স, ঠিক আছে, অপারেটিং এক্সপেন্স, ঠিক আছে। অপারেটিং মার্কেট, এক্সপেন্সটা কি হয়? ব্যবসা পরিচালনা খরচ, ট্রান্সপোর্টেশন। মার্কেটিং ও এক্সপেন্স, আচ্ছা আচ্ছা। জি। ঠিক আছে। তারপরে ইন্টারেস্ট মার্কেটিং। এক্সপেন্স আছে, ইন্টারেস্ট এক্সপেন্স, মার্কেটিং এক্সপেন্স, ঠিক আছে। এই আচ্ছা ভাই, ইন্টারেস্ট আরেকটা টার্ম এক্সপেন্স দেখছিলাম যে রিসিপ্রোকাল এক্সপেরিয়েন্স, এটা কি? পরে পরে, ওগুলো পরে, ওগুলা ওগুলা হিসাব না, ওগুলো অন্য জিনিস, ঠিক আছে। ও, ইন্টারেস্ট একটা এক্সপেন্স, টার্ম দেখছিলাম। আমরা যেই পর্যন্ত আগাচ্ছি এইভাবে থাকেন, ওই অ্যাডভান্স করতে গেলে কনফিউজ হয়ে যাবেন, বুঝছেন। পরে এই যে এই এগুলো বিভিন্ন ধরনের এক্সপেন্স কিন্তু আমরা বুঝি আসলে কোনটা এক্সপেন্স কোনটা ইয়ে। তো
সব ধরনের এক্সপেন্স কি টাকা আসে না যায়? চলে যায়। চলে যায়। তাহলে চলে এক্সপেন্স অ্যাকাউন্ট ডেবিট, আর টাকা চলে যাচ্ছে মানে আমার অ্যাসেট কমে যাচ্ছে ধরেন, টাকা চলে যাচ্ছে ধরেন, সেটা হবে কি ক্রেডিট। অপোজিটে যেটা থাকবে ওটা ক্রেডিট। ওটা ক্রেডিট। ডেবিট ক্রেডিটের মধ্যে আপনাদেরকে আবদ্ধ থাকতে হবে। আর ইনকাম হয় কি? ইনকাম হয় যেমন আমার কি হয়, আমি সেল করলাম তাই না, সেলস, সেলস রেভিনিউ, সবই তো সেলস। তারপরে ইন্টারেস্ট রেভিনিউ হইতে পারে, ইন্টারেস্ট রেভিনিউ আমি যদি ইন্টারেস্ট পাই, যেমন ব্যাংকের মূল আয় কি ইন্টারেস্ট তাই না। আচ্ছা, যে জি, কোনো ধরনের ইনকাম হইলে কি হয়, ক্যাশ আসে না যায়। ইনকাম ক্যাশ হলে আসে। আসে। ইনকাম বা রেভিনিউ হলে আসে, তাহলে ক্যাশ অ্যাকাউন্টটা ডেবিট হবে। জি। আর যদি ইনকাম, আর যদি ইনকাম অ্যাকাউন্টটা কি ডেবিট হবে? ভাই ক্যাশটা বুঝলাম না ডেবিট ভাইয়া। হবে, ক্যাশ। যেহেতু যেহেতু হচ্ছে ডেবিট মোড, এই কারণে ডেবিট হবে। আর ইনকামটা ক্রেডিট হবে। ইনকাম ক্রেডিট, ক্যাশ ডেবিট। যেটা আসে আসে কি ক্যাশ, তাহলে ক্যাশ আর ক্যাশ ডেবিট। আর সকল প্রকার লাইবিলিটি ইনকাম কি, সকল প্রকার ইনকাম কি ক্রেডিট। 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 ঠিক আছে, তো এটা মনে রাখতে হবে। আরেকটা ওয়ে আছে হ্যাঁ ক্যাশ টাকা, আরেকটা ওয়ে হচ্ছে ক্যাশ যেভাবে আসুক, ব্যাংকে আসুক আর নগদে আসুক, ক্যাশ ডেবিট। হ্যাঁ, অলওয়েজ আর ক্যাশ। যেখান থেকে আসতো সেটা ক্রেডিট। এক্স্যাক্টলি, সোর্সটা ক্রেডিট হবে, তখন রিভার্স হবে সোর্সটা। হ্যাঁ, হ্যাঁ, সোর্সটা। ক্যাশ টাকা চলে গেলে, ক্যাশ টাকা চলে যাক অথবা ব্যাংকে থেকে টাকা চলে যাক, ক্যাশ আর হ্যাঁ, ব্যাংক হবে ক্রেডিট, আর যেখানে গেছে সেটা ডেবিট, এক্স্যাক্টলি, যে খাতে গেছে। যে খাতে গেছে। হ্যাঁ, দেন ইনকাট 700 টাকা অ্যাডভার্টাইজমেন্ট কস্ট অন অ্যাকাউন্ট। এইখানে অন অ্যাকাউন্ট মানে কি, আমরা কিন্তু এর আগে কিন্তু একটা চার্ট দিয়েছিলাম আপনাদেরকে, যে অন অ্যাকাউন্ট মানে কি ধারে, বাকিতে। বাকিতে। ঠিক আছে, অন অ্যাকাউন্ট মানে ধারে, তারপর হচ্ছে এক্রুয়াল মানে ধারে। ঠিক আছে, মনে রাখেন, এক্রুয়াল মানে ধারে, অন অ্যাকাউন্ট মানে ধারে, ডিউ মানে বাকি। ঠিক আছে, এই জিনিসগুলো একটু মনে রাখেন। এখানে বলছে কি, এখানে বলছে যে 700 টাকা অ্যাডভার্টাইজমেন্ট কস্ট কি আছে, বাকি আছে। তাহলে আমাদের যদি এটা ক্যাশে হইতো কি হইতো, এটা খরচ হিসাবে অ্যাডভার্টাইজমেন্ট কস্ট হতো ডেবিট তাই না, ক্যাশ হইতো ক্রেডিট। আর ক্যাশ ক্যাশ হতো ক্রেডিট। ক্রেডিট। এখন এখানে টাকা কি দিছে, অনেক মানে বাকিতে, বাকিতে কি ওর কি টাকা না, কমছে, কমে নাই। না, না, এখনো কমে কমে না। নাই। তার মানে এটা বকে আছে, তাহলে ক্যাশ হবে না। এখন এটা এখন পেয়াবো। অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, মানে আমার কাছে টাকাটা পাবে, অ্যাকাউন্টস অ্যাকাউন্টস পেয়েবল পেয়েবল। ক্রেডিট। এখন এটা বুঝছেন বিষয়টা? জি। সবার বুঝতে হবে, সবার, নাহলে কিন্তু বিপদে পড়ে যাবেন। অ্যাকাউন্টিং এ 10 বার ফেল আসে কিন্তু যদি কেউ না শিখে। হুম। ঠিক আছে, তো আমি সবাইকে ইন্সপায়ার করি যে আপনি বুঝে পড়েন। ভাইয়া এখন এখানে এখানে একটা ব্যাপার, হিসাবের খাতটা খাতটা তো হচ্ছে আলটিমেট ক্যাশ যাবে টুডে অর টুমরো। তাহলে কি হুম, আমি খাতটা কি ক্যাশে দেখাবো নাকি ক্যাশ পেয়েবল এরকম রাখবো? না, অ্যাকাউন্টস পেয়েবল। শুধু অ্যাকাউন্টস পেয়েবল দিব তাই হ্যাঁ, না? পরে যদি ক্যাশে এটা আদায় হয় দেন এটা আমাকে একটু রিভার্স করতে হবে। হ্যাঁ, জি। পরে যদি আদায় হয় তাহলে আমাকে কি করতে হবে, ধরেন এটা আমার, এটা ধরেন আমার আদায় হয়েছে এই হ্যাঁ যে আট তখন কি নাম্বারে, হবে? আমি দেখাচ্ছি দাঁড়ান। ও আচ্ছা। 4 নাম্বারে আচ্ছা ভাই, এটা অন অ্যাকাউন্ট, অন অ্যাকাউন্ট, অ্যাক্রুয়াল আর ডিউ এই তিনটেই একই হবে না? একই একই একই। দেখেন, 8 তারিখে আদায় হয়েছে, 4 তারিখের ওই বাকিটা কবে আদায় হয়েছে, ওটা করবো। পেইড দ্য অ্যামাউন্ট ডিউ ফর অ্যাডভার্টাইজমেন্ট টাকা 700। হুম হুম, আদায় হয়েছে না, জি। জি জি। আদায় হয়েছে ওইটা। হ্যাঁ, এখানে হুম। রিভার্স, তাহলে রিভার্স এখন দেখেন, এই যে 4 নাম্বারে কি ছিল আমার, অ্যাডভার্টাইজ এক্সপেন্স ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। হ্যাঁ, এখন আপনি যখন আদায় হয়েছে তখন কি আসছে আপনার কাছে, ক্যাশ ক্যাশ। ক্যাশ ক্যাশ টাকাটা চলে আসছে, ক্যাশ ক্যাশ টাকাটা, আসছে। ক্যাশটা আপনি পরিশোধ করে ফেলছেন না, না না, ওটা পরিশোধ করা হয়েছে, ক্যাশ চলে গেছে না, চলে গেছে। হুম। ক্যাশ ক্রেডিট। আর আর অ্যাকাউন্টস পেয়েবল। অ্যাকাউন্টস পেয়েবলটা আপনার কি ছিল, লাইবিলিটি ছিল না, না অ্যাসেট হুম। জি, ছিল? হ্যাঁ, লায়াবিলিটি ছিল। লায়াবিলিটি। আপনাদেরকে কি আমি একটা চার্ট দিয়ে দিব একবার, যে কোনগুলো অ্যাসেট কোনগুলো লাইবিলিটি, একটা চার্ট করে দিব।
জি জি। জি ভালো জি জি হয় জি তাহলে তাহলে না? জি, সহজ হবে। এটা এটা খুবই সুবিধা হয় ভাইয়া। আচ্ছা, আমি একটা চার্ট আজকে করে দিব না, হ্যাঁ? সকল হ্যাঁ, আমার প্রকার যেহেতু নন অ্যাসেট, সকল কমার্স প্রকার ব্যাকগ্রাউন্ড লাইবিলিটি। এই জন্য সমস্যা। হ্যাঁ, চার্টটা করে দিব, আপনারা বুঝে বুঝে বুঝবেন, হ্যাঁ, দেখবেন আর কি করবেন। তো আমি একটা চার্ট আজকে দিয়ে দিব, এই শীটের সাথে আমি অ্যাড করে দিব, হ্যাঁ? জি অ্যাড করে ভাইয়া তারপরে একসাথে আপলোড করেন ভাইয়া। না, আমি তো এই শীট তো আমি এখন আপলোড করব না, কারণ আমার এই হ্যাঁ হ্যাঁ। এগুলো দেরি আছে আপলোড করতে। আপনাদেরকে বাড়ির কাজ দিব যেগুলো, সেগুলো আপলোড করে দেবো, বা আমি ইসে দিয়ে আচ্ছা দেবো, আচ্ছা। হ্যাঁ, গ্রুপে দিয়ে দিব। এই বিশেষ করে জার্নাল এন্ট্রি গুলো আমি অনেকগুলো দিব আপনাদের বাসায় করার জন্য, মানে ঠিক আছে? প্র্যাকটিস করার জন্য। প্র্যাকটিস করার জন্য ওগুলো আপনি আপনার বাসায় করে এই গ্রুপের মধ্যে আপলোড করবেন, ছবি তুলে, জি। ছবি তুলে আচ্ছা যে পিডিএফ করে একে আমি স্ক্যানার দিয়ে পিডিএফ করে আপনি আপলোড করবেন, হ্যাঁ? সবাই করবেন কিন্তু, নাহলে কিন্তু অ্যাকাউন্টিং শিখতে পারবেন না। এবং জার্নাল হচ্ছে যে কি, ভুল হলে। ভুল হলে ভুল হবে, সমস্যা কি? ভুল হলে আমরা ওগুলো না পরের ক্লাসে ডিসকাশন করব, আমরা আচ্ছা জি। ওগুলো মিলাবো, মানে আমি পরে ক্লাসে এগুলো বলবো, আপনি মিলাবেন, ঠিক ঠিক আছে? আছে। মিলে আপনার কোন জায়গায় প্রবলেম, যেটা আপনি ভুল করছেন কেন, এটা আপনি জিজ্ঞেস করবেন যে কেন ভুল করছি। কারণ শোনেন, আপনি জার্নাল যদি শিখেন, বাকি সবগুলো ইজি হয়ে যাবে, হ্যাঁ? কারণ জার্নাল হচ্ছে একেবারে অ্যাকাউন্টিং এর প্রাইমারি স্টেজ। জার্নাল যদি ভুল হয়, তাহলে সবকিছু ভুল, বুঝছেন? জি আচ্ছা, আমার ক্যাশ চলে গেছে, আর আমার লাইবিলিটি ছিল কি, অ্যাকাউন্টস পেয়েবলটা লাইবিলিটি ছিল, তাই না? লাইবিলিটি ওই যে ন্যাচারালি 8 নাম্বার ডেবিটটা, এন্ট্রিটা। হ্যাঁ, আমার আগে লাইবিলিটি ক্রেডিট ছিল, তাই না? এইটারই, এই যে প্রিভিয়াস অ্যাকাউন্টে আমার লাইবিলিটি ক্রেডিট ছিল। আচ্ছা, লাইবিলিটি ন্যাচারালি ডেবিট না ক্রেডিট? ক্রেডিট। 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 এখন ক্রেডিট। আপনি ক্রেডিট। যখন ক্যাশ টাকাটা দিয়ে দিছেন, এটা কি আর লাইবিলিটি থাকবে? না ধরেন না। আপনার না। ভাড়া, আপনি এই জুলাই মাসের ঘর ভাড়া দেন, এটা আপনার জন্য একটা লাইবিলিটি না? হ্যাঁ। জি। গত মাসের ঘর ভাড়া দেন নাই বাড়ি এলাকায়, তাহলে অ্যাকাউন্টস পেয়েবল কি, ক্রেডিট? এই মাসে এসে আপনি ক্রেডিট। এই মাসে এসে আপনি জুলাই মাসের ঘর ভাড়া দিলেন, তাহলে আপনার স্যালারি থেকে নগদ টাকা চলে গেল না? চলে হ্যাঁ, গেছে, তাহলে ক্যাশ ক্রেডিট। ক্যাশ ক্রেডিট, যা চলে যায় ক্রেডিট। আর ওই যে আপনি লাইবিলিটি হিসাবে এন্ট্রি দিছিলেন যে ভাড়া বকেয়া ক্রেডিট, হ্যাঁ, হ্যাঁ, তাহলে ওইটা লাইবিলিটি কমে গেল। ওটা এখন হবে ডেবিট। লাইবিলিটিটা কমে গেল না? তাহলে লাইবিলিটি কমে গেলে ডিক্রিজ কি হলো। হয়? ডিক্রিজ হলো, তাহলে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট হবে। এখন হয়ে যাবে ডেবিট, ঠিক আছে? যেহেতু পুরোটা আদায় হয়েছে, তাই পুরোটা এখানে আসতেছে, তাই না? আর যদি এই 700 টাকার মধ্যে 300 টাকা দিত, তাহলে 300 টাকা আমার এখানে লিখতাম, ঠিক আছে? সেক্ষেত্রে এন্ট্রি কি হইতো? এটাই হইতো। কি থাকতো, ওই 300 টাকা শুধু কমতো। 300 টাকা খালি কমতো 700 টাকা থেকে, বাকি 800 টাকাই, আর বাকি চারশো মানে টাকাই 300 টাকার ডিউ, দায় তো অ্যাটলিস্ট কমতো, সেই জন্য 300 টাকায় হতো। ঠিক আছে? ও, এন্ট্রিটা সেমই হইতো 8 নাম্বারের। হ্যাঁ, মানে কিন্তু শুধু অ্যামাউন্টটা ভিন্ন 700 হইতো, থেকে 300 মানে অ্যামাউন্টটা। ডেবিট এবং ক্রেডিট ওটা জিরো হয়ে গেল, ঠিক আছে? এই 700 হ্যাঁ, কিন্তু মাইনাস এখানে এই তো জিরো 700, হইতো না। ওইখানে জিরো হইতো না, হ্যাঁ ওইখানে 400 টাকা রয়ে যেত কিন্তু, লাইবিলিটি আকারে রয়ে যেত, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে? ভাই 4 নাম্বারে না 8 নাম্বারে ভাইয়া? না, 4 নম্বরে তাহলে 400 টাকা রয়ে যেত। 400 টাকা রয়ে যেত 4 নাম্বারে, কারণ 8 নাম্বারটা এখানে কতটুকু রিডিউস হবে সেইটা এন্ট্রি দিচ্ছে, ও ঠিক আছে? এটা ভ্যানিশ হয়ে গেল এখন। জি। যদি এনে 300 থাকতো, তাহলে এটা 400 টাকা রয়ে যেত আর কি, অ্যাকাউন্টস পেয়েবল, ঠিক আছে? এটা আমরা এরকম যখন, দিয়ে একটা example দিলে ভালো হবে। হ্যাঁ, এটা আমরা যখন লেজার আইটেম করব, লেজার মানে খতিয়ান করব, তখন বুঝতে পারবেন। আগে আমাদের জাবেদা শিখতে হবে। দেন 5 নাম্বার কেসে পেইড 800 টাকা ক্যাশ ফর অফিস সাপ্লাইজ, বলেন কি হবে? এটা তো এক্সপেন্স। অফিস সাপ্লাইজ হচ্ছে একটা ওয়ান টাইপ অফ এক্সপেন্স আর কি, হ্যাঁ, অফিস সাপ্লাইজ ডেবিট, ঠিক আছে? অফিস সাপ্লাইজ কে আমরা একটা এটাকে আমরা মানে একটা এক্সপেন্স হিসেবে ধরি। অফিস সাপ্লাইজ এক্সপেন্স কি, ডেবিট। 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 আর ক্যাশ ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। ক্রেডিট। টাকা চলে যাচ্ছে ক্রেডিট। হ্যাঁ। আর্ন টাকা 11,000 ফর সার্ভিস রেন্ডার্ড। আপনি যেহেতু এটা ট্যুরিজম প্রতিষ্ঠান, এটা কি সার্ভিস রিলেটেড ব্যবসা, তাই না? আপনার কি ব্যবসার টাইপ জানেন কত রকমের ব্যবসা আছে? একটা আছে ট্রেডিং, একটা আছে ম্যানুফ্যাকচারিং,
আরেকটা আছে সার্ভিস রিলেটেড ব্যবসা, সার্ভিস। বিজনেসের টাইপ কত না, ট্রেডিং, ম্যানুফ্যাকচারিং, সার্ভিস। ট্রেডিং কারা? যারা পণ্য প্রস্তুত করে না, কিনে আবার বিক্রি করে। ঘটনা বুঝছেন? ট্রেডার যারা পণ্য প্রস্তুত করে না, খালি রেডি পণ্য আনে, রেডি পণ্য বিক্রি করে। আর ম্যানুফ্যাকচারিং কারা? যারা পণ্য নিজে তৈরি করে বিক্রি করে। আর সার্ভিস হচ্ছে কি? তারা হচ্ছে পণ্য না, তারা সেবা সেবা। প্রদান করে। যেমন ট্যুরিজম এজেন্সি, ও কি কোনো পণ্য বিক্রি করে? ও তো আপনাকে সার্ভিস দেয়। ঠিক আছে? রেস্টুরেন্ট। হ্যাঁ, রেস্টুরেন্ট, সার্ভিস রিলেটেড ব্যবসা। তারপরে আপনার কনসালটেন্সি, অডিট ফার্ম। তারপর হচ্ছে আপনার কি ক্রেডিট রেটিং এজেন্সি, ব্যাংক। ব্যাংক নিজে কি কি ধরনের ব্যবসা? সার্ভিস রিলেটেড ব্যবসা, তাই না? সার্ভিস ব্যবসা না নাকি? তো জি। এই ব্যবসা যেহেতু ট্যুরিজম প্রতিষ্ঠান, তার ইনকাম সোর্স হচ্ছে কি? যে ট্যুরিজম সার্ভিস। সে 11,000 টাকা সার্ভিস ইনকাম হয়েছে তার। এর মধ্যে ক্যাশ পাইছে 3,000, আর 8,000 টাকা বাকি আছে। বিষয়টা বোঝা গেছে? হ্যাঁ। তাহলে আমরা এটা এন্ট্রিটা এইভাবে দেই যে আপনি ক্যাশ পাইছেন কত, যা আসে তা ডেবিট করেন আগে। ক্যাশ ডেবিট 3,000 কত? ডেবিট। 3,000 টাকা ক্যাশ 3,000। পাইছি। ঠিক আছে? আর আমার 8,000 টাকা ডিউ আছে, তাই না? আমি পাবো এই টাকাটা। তাহলে এটা কি হবে? অ্যাকাউন্টস পেয়েবল। অ্যাকাউন্টস রিসিভেবল। পেয়েবল রিসিভেবল। তো পেয়েবল তো দিতে হবে আমাকে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, receivable। ঠিক আছে? অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট কত? রিসিভেবলটা কি ভাই, যেটা পাবো? পাবো পাবো। আচ্ছা। রিসিভেবল মানে রিসিভ মানে কি, রিসিভেবল মানে পাওয়ার যোগ্য আর কি, রিসিভ। ঠিক আছে? আর আমার, রিসিভ করব। হ্যাঁ রিসিভ করব। আর আমি টোটাল সার্ভিস দিছি কত টাকা, সার্ভিস রেভিনিউ কত হয়েছে আমার? 11,000। সার্ভিস রেভিনিউ, সার্ভিস রেভিনিউ আমার যে কোনো ধরনের রেভিনিউ বা ইনকাম অ্যাকাউন্ট কি হবে? ক্রেডিট। ক্রেডিট। এখানে হচ্ছে 11,000 টাকা। তাহলে ডেবিট ক্রেডিট সমান হলো? বলেন, জি। হয়েছে? ডেবিটও 1,000, ক্রেডিটও 1,000, এটা হচ্ছে ডাবল এন্ট্রি সিস্টেম। বলেন, এটা বুঝছেন? জি। ওকে, বুঝে যদি থাকেন আমরা একটু সামনে আগাই। উইথড্র 5,000 টাকা ক্যাশ ফর পার্সোনাল ইউজ। ঠিক আছে? ব্যক্তিগত ব্যবহারের জন্য 5,000 টাকা আমরা ব্যবসা থেকে উইথড্র করা হয়েছে। মানে মালিক কি করছে? 500 টাকা তুলে নিছে। 500 টাকা মালিক ব্যবসা থেকে উঠাই নিছে। ইকুইটি কমছে। কি কমে গেছে, তাই না? তাহলে উইথড্র অ্যাকাউন্ট ডেবিট, কারণ ইকুইটি এমনি ক্রেডিট। ইকুইটি যদি কমে যায়, মালিক ব্যবসায় টাকা ধারলে ক্যাপিটাল ডেবিট, সরি ক্যাপিটাল ক্রেডিট। মালিক ব্যবসা থেকে টাকা উঠায় নিলে সেটা হবে উইথড্র, উইথড্র ডেবিট। বুঝতে পারছেন বিষয়টা? জি। ভাই, এখানে মালিক ক্যাশ ডেবিট করা যায় না? ক্যাশ তো মালিক নিয়ে গেছে ব্যবসা থেকে, এখানে মালিক তো ব্যবসা না। আপনি ব্যবসাকে চিন্তা করবেন। আপনি যখন এই অ্যাকাউন্ট করবেন, তখন ব্যবসা থেকে আপনার নেওয়ার টাকা নিজেকে চলে গেছে। ব্যবসা হিসাবে চিন্তা করতে হবে, ব্যবসায়ী হিসাবে চিন্তা করা যাবে না। ব্যবসা, নিজেকে প্রতিষ্ঠান হিসেবে চিন্তা করতে। প্রতিষ্ঠান হিসাবে আপনি প্রতিষ্ঠান, মালিক আরেকজন লোক, সে নিয়ে গেছে টাকা, তাহলে তার উইথড্র ডেবিট, কারণ ক্যাপিটাল কমে গেছে। আর কি নিয়ে গেছে? টাকা নিয়ে গেছে, তো টাকা। ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। আমার ব্যবসা থেকে ক্যাশ কমে গেছে। পেইড দ্য অ্যামাউন্ট ডিউ ফর অ্যাডভান্স, বলা হয়েছে আগের ডিউটা পরিশোধ করছে। পেইড এমপ্লয়ি স্যালারি 2,200 ক্যাশ। তো কি হবে বলেন, কি হবে? স্যালারি ডেবিট। ডেবিট, স্যালারি ক্যাশ এক্সপেন্স অ্যাকাউন্ট ডেবিট, ক্রেডিট। আর স্যালারি ক্যাশ ডেবিট, ক্রেডিট। স্যালারি ডেবিট, ক্যাশ ক্রেডিট। ক্যাশ ক্রেডিট। ক্যাশ ক্রেডিট। রিসিভ 4,000 টাকা ক্যাশ ফ্রম কাস্টমার প্রিভিয়াসলি বিল্ড। এটা কোন জায়গা থেকে আইছে বলেন তো? এই যে এই জায়গা থেকে টাকা পাইতাম 8,000, 6 নম্বর। 8,000 থেকে 4,000 টাকা পাওয়া গেছে। তাহলে আমি আগে ক্যাশটা লিখি। আগে আমার কি আসছে? ক্যাশ আসছে। ক্যাশ 4,000 ক্যাশ ডেবিট, আছে।
আর আমার অ্যাকাউন্ট এই যে রিসিভেবল ক্রেডিট পার্শিয়াল টাকা পাইছি, তাই না? তাহলে অ্যাকাউন্টস রিসিভেবল, চার অ্যাকাউন্টস হাজার টাকা রিসিভেবল তো ডেবিট, এটা কমে ইয়েস। গেছে, তাই এটা ক্রেডিট। বলেন এখানে কারো যদি কোনো কোশ্চেন থাকে বলেন, আমি বাড়ি কাজ দিব এখন। অবশ্যই কিছু পড়ে তারপরে লিখবেন। ভাইয়া এখানে একটা ইয়ে আছে আমার, আমরা আসলে কোন কোন খাতে কোনটা লিখবো আর কি। যেমন সবসময় তো দেখা, যেমন ওই যে যেমন উইথড্র হলো, মালিক উইথড্র করলো, এটাকে আমরা লিখলাম উইথড্র হিসাব। হুম ঠিক হুম আছে, এরকম ব্যতিক্রম ধর্মী খাতগুলা আমরা কোনোটা খরচ করলাম। অফিসে তো অনেক ধরনের খরচ হয়, হুম হুম। খরচ তো আর এক খাতে দেখানো যায় না। কিছু আছে খরচ হচ্ছে, কিছু হচ্ছে আপনার মানে দৈনন্দিন যে খরচগুলো হয়, হ্যাঁ, জি 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 মানে অস্থায়ী হিসাব যেগুলো আপনার বাড়ি ভাড়া আসছে, আপনি পরিশোধ করলেন, শোধ, আর অস্তিত্ব নাই, জি এগুলোকে বলা হয় অস্থায়ী হিসাব। ঠিক আছে, জি মানে টেম্পোরারি হিসাব। কিছু কিছু খরচ আছে, মানে এই খরচগুলো কেন হয়? আপনি ঘর ভাড়া দেন, এমপ্লয়ীদের স্যালারি দেন, তারপর হচ্ছে আপনি এই যে কি করেন যে আপনি ট্যাক্স দেন, তাই না? জি তারপর আপনি আরো অনেকগুলো এক্সপেন্স আছে একটা ব্যবসায়। এই এক্সপেন্স গুলো হয় কেন? আপনি ইনকাম জেনারেট করতে গেলে এই এক্সপেন্স গুলো হবে আপনার, জি নাকি? আমার জি কথা বুঝছেন? ইনকাম জেনারেট, ইনকাম করতে গেলে এই খরচগুলো করতে হবে আপনার, জি তাই না? জি নাকি? ইনকাম জি করতে গেলে এই খরচগুলো আপনার করতে হবে। মানে এগুলোকে বলে অস্থায়ী হিসাব। আপনি এগুলো ইনকাম করলেন, সাথে সাথে ওইটা ভ্যানিশ হয়ে গেল, এর অস্তিত্ব নাই, তারপরে পরের মাসে আবার ভাড়া ভাড়া আসবে, তাই না? এইভাবে জি। দিয়ে দিলেই শেষ হয়ে যাচ্ছে। না, আর যেমন ওই যে একটা অফিস অফিস সাপ্লাই, এটাকে আমরা অফিস সাপ্লাই নামে রাখবো নাকি? অফিস অনেক সময় সার্ভিস দেখা যায় আমরা। রাখবো, কারণ এই সাপ্লাইসটা তো আমি আমি ব্যবহার করব আরো কয়েকদিন যাবত, তাই না? এটা জি কিন্তু জি একটা অ্যাসেট, কিন্তু অফিস সাপ্লাইস জি এটা কিন্তু একটা অ্যাসেট। এটা কিন্তু জি এটা কিন্তু এক্সপেন্স না, এটা একটা অ্যাসেট, জি বুঝছেন? অফিস সাপ্লাইস, হ্যাঁ। জি তো এই যে অফিস সাপ্লাইস যেটা রয়ে যায় আমাদের কাছে, সেটা অ্যাসেট হিসেবে যায়। দেখ, আমরা যখন ইয়ে করব, মানে আরো সামনে ইয়ে করবো অ্যাকাউন্টিং, তখন আরো ডিটেল শিখবো। আর কিছু কিছু এক্সপেন্স আছে যেগুলা আয়ের বিপক্ষে করা হয় না বা অস্থায়ী না, এটাকে বলা ক্যাপিটাল এক্সপেন্স। শোনেন, এক্সপেন্স দুই ধরনের, একটা রেভিনিউ এক্সপেন্স, একটা ক্যাপিটাল এক্সপেন্স। রেভিনিউ এক্সপেন্স হচ্ছে যেটা দৈনন্দিন কাজে আমার করতে হয়, যার মাধ্যমে কোনো অ্যাসেট অ্যাকুইজিশন হয় না। বিষয়টা বুঝছেন? দৈনন্দিন অনেক ব্যবসায় খরচ আছে যেগুলো এক্সপেন্স, মানে খরচ করলে ওইগুলোর মাধ্যমে কোনো অ্যাসেট অ্যাকুইজিশন হয় না, এগুলোকে বলে রেভিনিউ এক্সপেন্স। ভাই ঠিক এগুলো আছে, চার্টে দিয়ে দিয়েন যে তৈরি হ্যাঁ। করবেন যে। আর কিছু কিছু এক্সপেন্স আছে যেগুলো আমরা এক্সপেন্স করলে একটা অ্যাসেট ক্রিয়েশন হয়, এগুলোকে বলে ক্যাপিটাল এক্সপেন্স। যেমন ধরুন এই যে এইটা, এখানে কি দেখছেন একটা এক্সপেন্স দেখছেন? হ্যাঁ, পারচেজ অফিস ইকুইপমেন্ট, এটা কি কোনো ব্যয়? বলেন তো, এটা কি কোনো ব্যয়? এটাকে বলা কস্ট। কস্ট আর এক্সপেন্সের মধ্যে পার্থক্য আছে। এক্সপেন্স হচ্ছে ব্যয়, যেটা আমি, ঠিক আছে, মানে এক্সপেন্স হচ্ছে আমার, মানে যেগুলো আমার দৈনন্দিন ব্যয় করে। কস্ট হচ্ছে অ্যাসেট অ্যাকুইজিশনের জন্য যেটাই করে। দেখেন এর মাধ্যমে কি আমি কিন্তু একটা অ্যাসেট পাইছি। তো যেই অ্যাসেট গুলো আমি, মানে যেই ক্যাপিটাল এক্সপেন্ডিচারে যেগুলো আমি করতেছি, এগুলো হচ্ছে আমার অ্যাসেট অ্যাকুইজিশন হবে। অ্যাসেটকে করতে হবে ডেবিট। ঠিক আছে, যাক, আমাদের এই জাবেদার মধ্যে এইগুলো আমাদের ভাইয়া, ইম্পর্টেন্ট না, হ্যাঁ। আট আপাতত আমরা নাম্বারটা একটু বুঝলাম আস্তে না, আস্তে আগাই, হ্যাঁ। আট নাম্বারটা একটু আট বুঝতে নাম্বারটা, চাই। ভাইয়া কস্ট আর এক্সপেন্সের যেটা শোনেন, কস্টের মাধ্যমে অ্যাসেট অ্যাকুইজিশন হয়, এক্সপেন্সের মাধ্যমে অ্যাসেট অ্যাকুইজিশন হয় না। এ হচ্ছে পার্থক্য। আট নাম্বারটা বুঝুন নাই? আট নাম্বারটা হচ্ছে এই আরো যে এখানে, সহজে বলি, সুমন ভাই, হ্যাঁ, খরচ যেটা মানে
যেটাতে সুবিধা পাওয়া যায় শর্ট টাইমে সেটাতে সেটা হচ্ছে এক্সপেন্সিভ। আর যেটা লং টাইম মানে দীর্ঘমেয়াদী সুবিধা ভোগ করা যাবে সেটাতে অ্যাসেট ক্রিয়েট হয়। হ্যাঁ, এটাও বলতে পারি আমরা। বুঝলে? অফিস ইকুইপমেন্ট থেকে আমরা কয়েক কাপল অফ ইয়ার্স আমরা সুবিধা পাবো। বাট অফিস রেন্ট, এটা যেই মাসেরটা দিবেন ওই মাসেই সুবিধা পাবেন, পরের মাসে থাকবে না। হুম। আচ্ছা আপু, আপনি 4 নাম্বারটা 8 নাম্বারটা বুঝেন, 8 নাম্বারটা বুঝতে গেলে 4 নাম্বারটা বুঝতে হবে। 4 নাম্বারটা ছিল অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, বাকি ছিল এই বাকি টাকাটা এখানে আদায় হয়েছে। তো আদায় হলে ক্যাশ আসছে, আর অ্যাকাউন্টস পেয়েবল হিসেবে লাইবিলিটি যেটা ছিল লাইবিলিটিটা কমে গেছে। তো লাইবিলিটি কমে গেলে অ্যাকাউন্টস পেয়েবলকে করতে, হ্যাঁ অ্যাকাউন্টস পেয়েবলটাকে ডেবিট করতে হবে আমার। হুম। ঠিক আছে, আর ক্যাশটাকে করতে হবে ক্রেডিট। ক্রেডিট। আচ্ছা। আচ্ছা, এইখানে এই শীটটা আমি দিয়ে দিব, কিন্তু কেউ পিন দিয়ে না আপাতত, কারণ এই শীট আরো বড় হবে। হ্যাঁ, আমি কয়েকটা অঙ্ক এখানে অ্যাড করছি, মানে সব অঙ্ক অ্যাড করি নাই। হ্যাঁ, কারণ সব অঙ্ক অ্যাড করতে গেলে আরো টাইম লাগবে, কারণ ওই চ্যাপ্টার অনেক বড়। আপনারা এখান থেকে হ্যাঁ। এই যে জার্নাল যেগুলা, হুম এই হুম। যে এগুলো এগুলো খালি জার্নাল তৈরি করবেন, ঠিক আছে? বুঝছেন? জার্নাল। অনলি জার্নালটা করবেন, এখানে যা যা আছে আপনি মোবাইলে দেখে দেখে জার্নাল গুলা তৈরি করবেন, ঠিক আছে? তাহলে আমরা মডিউল বিটা হচ্ছে এখন প্রিন্ট আউট নিব না, এটা চেঞ্জ হবে, এটা চেঞ্জ হবে না, এটা বাড়বে আরো। অ্যাড এইটাই হবে থাকবে, আর কি। পিন দিতে পারেন আপনি। এটা আরো বাড়বে, বড় হবে আর কি, পরে আরো সমস্যা নেই, আপনি পিন দিতে পারেন, এর সাথে অ্যাড হবে আরো। ঠিক আছে। আপনি অ্যাড করলে ওগুলো পিন আপ করে লাগাই দিন নাকি, জি, ঠিক আপনি আছে পিন ভাইয়া। দিয়ে ফেলেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ওকে। এই যে এগুলো জাবেদা আর জার্নাল ভাই তৈরি যে করবেন। একটা চার্ট না দিবেন ভাই, যে চার্ট দিবেন হ্যাঁ, বললেন। চার্ট আমি দিয়ে দেবো, ওই ইসেই দিয়ে দেবো আমি, ওই আপলোড করে দেবো না। হ্যাঁ, এগুলো এটা সব কি জার্নাল আজকে তৈরি লিঙ্কে করবেন। আপলোড হবে? হ্যাঁ, এটা, হ্যাঁ আপলোড করে দেবো, জি। এটা আপলোড করে দেবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। শোনেন, বাট ওটা কিন্তু ফাইনালাইজ না, কিন্তু ড্রাফট হবে, ড্রাফট নামে থাকবে। হ্যাঁ, জি। ফাইনালাইজ মানে আচ্ছা আরো আচ্ছা। বড় হবে, ম্যাথের চ্যাপ্টারটা আরো বড় হবে। কারণ আমি কি করছি জানেন কেন বড় হয়েছে? আমি এখানে যথেষ্ট হ্যাঁ। এক্সারসাইজ দিছি এখানে, যাতে আপনাদের আরো ভালোভাবে প্রিপারেশন হয়। বইতে মনে মানে করেন যত ধরনের জার্নাল এন্ট্রি হতে পারে ভাই। যার এখানে টেবুলার অ্যানালাইসিসও আছে। হ্যাঁ, এগুলো পরীক্ষায় কি আসে। অ্যানালাইসিস ভাই? টেবুলেশন অ্যানালাইসিস এটা আমরা পরের ইসে করাবো, ঠিক আছে? আপনার শুধু জার্নালটা করবেন, ওকে? আচ্ছা। শুধু জার্নালটা করবেন। এই জার্নাল গুলো করে আপনারা পরের ক্লাসে আমরা সলভ করবো এগুলো। হ্যাঁ, এই যে শুধু জার্নাল গুলো করবেন, এগুলো কিন্তু জার্নাল করা নাই, অন্য কিছু দেখবেন না, অনলি জার্নাল তৈরি করবেন আপনার খাতায়, ঠিক আছে? ভাই এখানে করা নাই, জার্নাল এখানে করা নাই ভাইয়া। না, যারা করা নাই, বাট আমি প্র্যাকটিসের জন্য আরেকটা শিট আমি অ্যাড করতেছি অনলি জার্নালের জন্য, ঠিক আছে? জি জি। আজকে রাতেই পাবেন আজকে ওই দিয়ে দিবেন। দুইটা শিট পাবেন, একটা অ্যাসেট লাইবিলিটি ইকুইটির শিট একটা, আর একটা পাবেন হ্যাঁ হ্যাঁ। জার্নাল প্র্যাকটিসের একটা, ঠিক আছে? আচ্ছা, এটা কি জার্নাল প্র্যাকটিস সেশন? আমি দিব। এটা জার্নাল প্র্যাকটিসের জন্য, এখানে তো অ্যান্সার নাই তাই না? এই যে না। কয়েকটার অ্যান্সার আছে, কয়েকটার নাই। তো আগে হ্যাঁ। অ্যান্সার সহ কিছু প্র্যাকটিস দিব আগে আপনাদের, ওগুলা আচ্ছা। প্র্যাকটিস করে এই প্রবলেম গুলো আপনি সলভ করবেন বাসায়। কথা বুঝছেন? ও জি। তাহলে হ্যাঁ, অ্যান্সার সহ তো আগে কিছু দিতে হবে, ওটা হ্যাঁ, দেখে আমরা একটা হ্যাঁ, হ্যাঁ, প্র্যাকটিস আমি করে। দিয়ে দিব, আলাদা একটা শিটে দিয়ে দিব, আমার সবই দিয়ে দিব, কারণ ওই শিট গুলা শুধুমাত্র এই সময়ের জন্য ইউজ করবেন, ঠিক আছে? হ্যাঁ। কারণ এত বেশি সিডি করতে গেলে পিন দিতে দিতে আপনাদের জান শেষ হয়ে যাবে, বুঝছেন? আর ভাই আর যে রেফারেন্সটা লিখতে হবে না? রেফারেন্স লাগবে মানে না, একটা ঘর। রেফারেন্স লাগবে না। এই যে এটা ঘর দেখাবেন, হ্যাঁ হ্যাঁ। কিন্তু কোনো রেফারেন্স লাগবে না, এখানে এটা ফাঁকা মানে থাকবে। পরীক্ষার খাতায় তো রেফারেন্স ঘরটা মানে আঁকতে হবে, দেখাইতে হবে, দেখাইতে হবে, দেখাতে এটা হবে। এটা কিন্তু ফরম্যাট, এই ফরম্যাটের বাইরে যাওয়া যাবে না। আচ্ছা আচ্ছা। সো আমি মনে করি এটুকুই আজকের মতোই, ঠিক ভাইয়া আছে? একটা জিনিস, জি। অ্যাকাউন্টে এমসিকিউ তাহলে আসে? না। না, না, এমসিকিউ না আসবে না। না, এমসিকিউ। আমি শর্ট নোট গুলো সব একসাথে করছি, আপনাদেরকে শর্ট নোট গুলো একসাথে দিয়ে দিব, ঠিক আছে? ওইগুলো থেকেই আসবে শর্ট নোট গুলো, ঠিক আছে? যা যা লাগবে আমি দিয়ে দিব আপনাদের, হ্যাঁ, পাস করার জন্য যা যা লাগবে, ঠিক আর আছে? ভাই ওই যে জার্নাল এন্ট্রি ওই যে ওইটা একটু দিয়েন ভাই, ওই যে যেটা বললেন 4 আর 8, যেটা ওই যে 700 দেখেছেন, কিন্তু 700 জায়গায় 300 দিচ্ছেন। 400 ওগুলা মানে ভাই, 300 টাকা ওগুলা বাড়াই দিচ্ছেন। প্র্যাকটিসে থাকবে, প্র্যাকটিস যেগুলো দিব আমরা, এগুলোর মধ্যে প্র্যাকটিস হ্যাঁ হ্যাঁ। থাকবে অনেক। হ্যাঁ, এই যে, অঙ্কের জন্য থাকতে পারে স্যার। মানে অঙ্কের জন্য তো লাগবেই ওটা। হ্যাঁ, হ্যাঁ, অঙ্কের জন্য তো মাস লাগবে, প্র্যাকটিসের মধ্যে তো থাকবে আহ, আমাদের। আমি তো একটা অনেক বই কঠিন আমি, জিনিস দেখতেছি।
টোটাল কোনো অঙ্কের কঠিন না, জন্য কোনো কত কঠিন থাকতে না, পারে? একেবারেই কঠিন না। মানে আপনারা মানে প্র্যাকটিস করেন তো, কেবল নতুন করতেছেন, দ্যাটস ওয়াই আপনাদের কাছে কঠিন লাগতেছে। কিছু প্র্যাকটিস করেন। আমরা নিজেরাও এভাবে প্র্যাকটিস করে করে শিখছি, বুঝছেন? আমরা তার এমনি হুট করে শিখি ভাই নাই। আপনাদের তো মানে বিজনেস ব্যাকগ্রাউন্ড, আমরা তো বিজনেস ব্যাকগ্রাউন্ডের নয়। সমস্যা না, বিজনেস ব্যাকগ্রাউন্ডে যখন আসলাম তখন তো বিজনেস ব্যাকগ্রাউন্ড ছিলাম না, তাই না? তখন তো স্টুডেন্ট ছিলেন। তখন তো স্টুডেন্ট ছিলাম। এই যে কিছু দেখতে পাচ্ছেন, জি জি। এই যে এখানে শর্টকাট জি জি ফর্মুলা ভাই। আছে, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে। ও আচ্ছা আচ্ছা, এই ওকে, হলো। জি এই জি। জিনিসগুলো আমি স্ক্রিনশট করে আপনাদেরকে দিয়ে দিচ্ছি। ওকে, আপনারা এগুলো কালেকশনে রাখবেন। ভাই এই যে, যেগুলি আমাদের লাগবে শুধু সেগুলি দিয়ে না, এত মানে যেগুলি লাগবে না ওগুলি দিয়ে না ভাই। হ্যাঁ ওইগুলোই তো দিব, অন্যগুলো দিয়ে আরে লাগতো না। স্ক্রিনশট দিবেন কেন? এই শীটটা থাকলেই তো হবে, আমরা প্রিন্ট করে নিব। আচ্ছা, আমি করে দিব না, সব সমস্যা নাই। এই যে জার্নাল এন্ট্রি, ঠিক আছে? এই যে এখানে হ্যাঁ এই হ্যাঁ যে হ্যাঁ অনেকগুলো করা আছে জার্নাল, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ। দেখেন অনেকগুলো জার্নাল আছে, এই যে ভাই এইগুলো। তাহলে এই শীটটাই দিয়ে দেন, পুরো এই পিডিএফটাই দেন। না না, এটা এটা বড়, অনেক বড়, এটা এটা অন্য একটা বই, ঠিক আছে? এটা আমি আপনাদেরকে আহ মানে শিটই দিব শুধু একটা, জার্নালটা যা, আমরা করতাম, হ্যাঁ মানে জার্নালের প্র্যাকটিস শিটটা করার আমরা জন্য। দিয়েছি। আচ্ছা, আমাদের হচ্ছে মডিউল সি, ডি, ওইগুলির মধ্যেও কি থিওরি সিডি থাকবে? আরো অনেক বড়। হ্যাঁ সিডি অনেক বড় আপু। ওইগুলির মধ্যেও কি সিডি থিওরি ডি থাকবে? ওগুলোর মধ্যে অঙ্ক অঙ্ক থাকবে, আছে, অন্য অঙ্ক থাকবে, বাট এই চ্যাপ্টারটা এটা ই হলো করতে বেসিক। পারলে, এই বেসিকটা করলে ওইগুলো সোজা লাগবে একবার। অঙ্কের জন্য টোটাল কত মার্ক থাকতে পারে স্যার? 28 নাম্বার থাকবে একটা ম্যান্ডেটরি কোশ্চেন। অঙ্ক তো, অঙ্ক তো আপনার কত, 50% তো আপনার অঙ্ক থাকে। না ভাই, ওই যে 28 নাম্বারেরই তো একটা ম্যান্ডেটরি মানে কোশ্চেন হ্যাঁ হ্যাঁ, থাকে ওইটা একেবারে। ওইটা ওইটা পারলে তো ধরেন আপনি পাস করে ওইটা যাবেন। পারলেই পাস ভাই। হ্যাঁ ওইটাই তো ওইটা হলো পারলে মেইন ভাই। পাস, ঠিক আছে? 28। এনিওয়ে, ঠিক আছে, আজকের মতো এখানে আমি আপনাদেরকে জার্নাল এবং ওই যে অ্যাসেট লাইবিলিটির ইয়েটা দিয়ে দেবো, ঠিক আছে? আর ভাই নেক্সট উইকে তো আবার অ্যাকাউন্টিং এ কি ক্লাস আছে ভাই? হ্যাঁ, এখন এই ক্লাস প্রতি সপ্তাহে থাকবে। আচ্ছা, আর যদি না থাকে এক্সট্রা ক্লাস দিয়েন ভাই। অবশ্যই। ওকে, ভালো থাকেন সবাই, হ্যাঁ। ওকে জি, ভাই। আচ্ছা, আসসালামু রেকর্ডটা আলাইকুম। তো লাগবে আপনাদের, আর না? ভিডিও রেকর্ড, তো আপলোড করে দিবেন, ভিডিওটাও তো আপলোড করে দিবেন। হ্যাঁ হ্যাঁ, ভিডিও একটু পরে আপলোড করবো, ডাউনলোড হলেই ঠিক আছে ভাই। আপলোড করে দিবো। ওকে ভাই, জান জি, সালাম। জি, আসসালামু আলাইকুম।